আসসালামু আলাইকুম সুপ্রিয় ক্যান্ডিডেটস, কেমন আছেন? লাইভ এমসিকিউ পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগত জানাচ্ছি। আজকে ৪৯তম স্পেশাল বিসিএস শিক্ষা আমাদের একদমই দরজায় কড়া নাড়ছে, আর মাসখানেক সময় হয়তো বা আছে। সুতরাং তার বিষয়ভিত্তিক অংশ অর্থাৎ ব্যবস্থাপনা বিষয়ের আজকের এইচআরএম অর্থাৎ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের লেকচারটি নিয়ে আমি আপনাদের সাথে আছি। গোলাম কিবরিয়া খন্দকার, সহকারী অধ্যাপক ব্যবস্থাপনা, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা। আজকে এটা তো দেখলেন, আমি এর মধ্যে ম্যানেজমেন্ট বেসিক। আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের ম্যানেজমেন্ট অর্থাৎ বিষয়ভিত্তিক অংশ হিসেবে ব্যবস্থাপনা 200 নাম্বার। পার্ট 1 হচ্ছে ম্যানেজমেন্ট বেসিক এবং পার্ট 2 হচ্ছে ম্যানেজমেন্ট থট। আজকে আমরা আমাদের যে ক্লাস ওভারভিউতে যদি আমরা যাই, সেখানে আমরা এনেছি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। খুবই ইন্টারেস্টিং টপিক এবং খুব গুরুত্বপূর্ণ টপিক, এবং আমরা নিজেরাও কিন্তু প্রতিটি প্রতিষ্ঠানে কিন্তু এইচআরএম এর কিন্তু কি অংশ হিসেবেই কিন্তু যে আমরা আছি। আছে ডেফিনিশনের মধ্যে অবজেক্টিভস, ফাংশনস, বেসিক প্রসেস, প্রিন্সিপালস। আছে ইম্প্যাক্ট অফ গ্লোবালাইজেশন অন এইচআরএম, এটা একটা গুরুত্বপূর্ণ টপিক। জব অ্যানালাইসিস, জব ডেসক্রিপশন, জব ডিজাইন, জব স্পেসিফিকেশন আছে। ইম্পর্টেন্স অফ এইচআরএম আছে। সিলেকশন অ্যান্ড রিক্রুটমেন্ট অফ স্টাফ আছে। এর মধ্যে যা আছে সেটা হচ্ছে রিক্রুটমেন্ট অফ এইচআর, টাইপস অবলিক সোর্স অফ হিউম্যান রিসোর্স আছে। হিউম্যান রিসোর্স সিলেকশন, মেথডস, প্রসেস অবলিক স্টেপস আছে। ট্রেনিং অর্থাৎ প্রশিক্ষণ এইচআরএম এর খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। সেটা হচ্ছে যে টপিক ট্রেনিং এর অবজেক্টিভ, ইম্পর্টেন্স, মেথড, এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট। সর্বশেষে আছে অ্যাপ্রাইজাল অর্থাৎ হচ্ছে যে মূল্যায়ন। সুতরাং এই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সাথে আছি আজকে। যেহেতু আমাদের ক্লাসটা হচ্ছে যে একদমই লাইভ ক্লাস, আপনারা আপনাদের যে কোনো এই সংক্রান্ত যে কোনো বিষয় জানতে চাইলেই কিন্তু যে কি আপনারা সেটা করতে পারেন, আমাদের সাথে শেয়ার করবেন। আসেন আমরা দেখি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টটা আসলে যে কি বলছে। মানব সম্পদ ব্যবস্থাপনা অর্থাৎ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট হলো একটি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ যা কর্মীদের সঠিকভাবে নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ ও মূল্যায়নের মাধ্যমে প্রতিষ্ঠানকে দক্ষতার সঙ্গে পরিচালনা করতে সাহায্য করে। তাহলে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের যে অংশটা এটাকে আগে আমরা বলতাম আসলে অনেকটা পার্সোনাল ম্যানেজমেন্ট, কর্মী ব্যবস্থাপনা, কিন্তু তারই আধুনিক নাম হচ্ছে যে এইচআর, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট আমরা সংক্ষেপে বলি। আমরা যদি দেখি মানব সম্পদ ব্যবস্থাপনা কি, মানব সম্পদ ব্যবস্থাপনা এখানেও যদি আমরা যাই, দুটো অংশ, একটা হচ্ছে মানব সম্পদ আর একটা হচ্ছে ব্যবস্থাপনা। তার মানে প্রতিষ্ঠানে ভূমি, মূলধন এবং সংগঠনকে কার্যকর করে থাকে কিন্তু যে কি কর্মী অর্থাৎ সংগঠনের যে অংশটা, অর্থাৎ প্রশিক্ষিত জনগোষ্ঠী, জনসম্পদ যারা কোনো না কোনো প্রতিষ্ঠানে কর্মরত আছে এবং উৎপাদনশীল আর্থিক কাজে কি নিয়োজিত রেখেছে, তারাই হচ্ছে মানব সম্পদ। আর ব্যবস্থাপনা তো আমরা আগেই বলেছি, প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ কাজকে ব্যবস্থাপনা বলে। এখন যদি আমরা হিউম্যান রিসোর্স এবং ম্যানেজমেন্ট এই দুটাকে যদি এক করি, তাহলে কি হবে? তার মানে মানব সম্পদকে সুষ্ঠুভাবে, সুশৃঙ্খলভাবে প্রতিষ্ঠানে ব্যবহার করার জন্য পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ কাজকে মানব সম্পদ ব্যবস্থাপনা বলে। তারপরে আমরা একটু দেখি যে আমাদের স্লাইডে যদি আমরা একটু দেখি, অর্থাৎ মানব সম্পদ ব্যবস্থাপনা হলো একটি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ যা কর্মীদের সঠিকভাবে নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ ও মূল্যায়নের মাধ্যমে দক্ষতার সঙ্গে পরিচালনা করতে সাহায্য করে। এবারে একটু দেখি আমরা নিচে যে মানব সম্পদ ব্যবস্থাপনা সম্পর্কে বুলেট পয়েন্ট আকারে কিছু গুরুত্বপূর্ণ লাইন আমরা লিখেছি। মানব সম্পদ ব্যবস্থাপনা হলো কর্মীদের সম্ভাবনাকে চিহ্নিত করে সঠিকভাবে কাজে লাগানোর একটি প্রক্রিয়া। এটি উপযুক্ত কর্মী নিয়োগ, প্রশিক্ষণ ও তাদের উন্নয়ন নিশ্চিত করে। প্রতিষ্ঠান ও কর্মীদের মধ্যে সুসম্পর্ক গঠনে এই ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এটি কর্মীদের সন্তুষ্টি, উৎসাহ ও উৎপাদনশীলতা বাড়তে সাহায্য করে। কর্মীদের মূল্যায়ন ও পারিশ্রমিক নির্ধারণের দায়িত্ব এই ব্যবস্থাপনার মধ্যে পড়ে। মানব সম্পদের পরিকল্পনা, নিয়ন্ত্রণ ও সংগঠনের কাজ HRM এর অন্তর্ভুক্ত। এটি কর্মীদের দক্ষতা অনুযায়ী কাজ বন্টন করে এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করে। এছাড়া কর্মস্থলে শৃঙ্খলা বজায় রাখা এবং অভিযোগ নিষ্পত্তি করার কাজটাও হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনার কাজ। 9 নম্বরে যদি দেখি আমরা, মানব সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে সহায়ক শক্তি হিসেবে কাজ করে। সুতরাং এটি একটি আধুনিক ও কৌশলগত ব্যবস্থাপনা যা প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য অপরিহার্য। তাই আমরা দেখলাম যে মানব সম্পদ ব্যবস্থাপনার বিভিন্ন দিকগুলো একটু এক নজরে জাস্ট কনসেপ্ট হিসেবে আমরা আলোচনা করি। এবারে যদি দেখি আমরা মানব সম্পদ ব্যবস্থাপনার উদ্দেশ্যাবলী, অবজেক্টিভস কি? মানব সম্পদ ব্যবস্থাপনার উদ্দেশ্যাবলী আমরা যদি দেখি, 1 নম্বরে হচ্ছে উপযুক্ত কর্মী নির্বাচন। কারণ বলা হচ্ছে ব্যবস্থাপনার যে অংশটি প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ, তারপরে প্রশিক্ষণ, উন্নয়ন এবং কাজে লাগানোর জন্য কাজ করে, ব্যবস্থাপনার সে অংশকে বলা হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনা। তাহলে প্রতিষ্ঠানে HR, আপনি দেখবেন বিভিন্ন কর্পোরেট হাউসে HR নামে একটা ডিপার্টমেন্ট থাকে, মানে HRD। আমরা নর্মালি বলি যে HR মানে হিউম্যান রিসোর্স। HR এর কাজটা কি, উদ্দেশ্য কি, সে বিষয়টা মনে করেন যে আমরা দেখব। 1 নম্বরে হচ্ছে উপযুক্ত কর্মী নির্বাচন, অর্থাৎ প্রতিষ্ঠানের দক্ষ ও যোগ্য কর্মী নির্বাচন মানব সম্পদ ব্যবস্থাপনার মূল লক্ষ্য। সঠিক কর্মী নির্বাচনের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি পায়, এতে প্রতিষ্ঠানের সময় ও ব্যয়ের অপচয় কমে। তার মানে উপযুক্ত কর্মী নির্বাচন করে মানব সম্পদ ব্যবস্থাপনা। যদি মানব সম্পদ ব্যবস্থাপনা যদি ইফেক্টিভ হয়, তাহলে আপনি প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় উপযুক্ত, অর্থাৎ যেই কাজের জন্য যে ব্যক্তি উপযুক্ত তাকে আপনি কি করতে পারবেন, নিয়োগ করতে পারবেন, যেখানে কোনো স্বজন প্রীতি থাকবে না। 2, কর্মীদের প্রশিক্ষণ ও উন্নয়ন, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট। নতুন ও পুরাতন কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। এটি কর্মীদের দায়িত্ব পালনের সক্ষমতা বাড়ায়। প্রতিষ্ঠানের মান উন্নয়নে প্রশিক্ষণের ভূমিকা গুরুত্বপূর্ণ। সুতরাং এই প্রশিক্ষণ, কোন কর্মীর জন্য কি প্রশিক্ষণ দরকার, সেই বিষয়টা নির্ধারণ করে সেই কর্মীকে সে প্রশিক্ষণ দিয়ে উন্নত করা, উন্নয়ন করা, তার কর্মদক্ষতার উন্নয়ন ঘটানো হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনার আরেকটা উদ্দেশ্য। 3, উৎপাদনশীলতা বৃদ্ধি, ইনক্রিজ প্রোডাক্টিভিটি। কর্মীদের সঠিকভাবে পরিচালনা করে উৎপাদনশীলতা বাড়ানো হয়। উদ্যমী ও দক্ষ কর্মী প্রতিষ্ঠানের উন্নয়নে অবদান রাখে, এতে লাভজনকতা ও প্রতিযোগিতা বাড়ে। এতে দেখা যাচ্ছে যে, কারণ আগে আপনি খেয়াল করেন, যদি আপনি যথাযথ কর্মী যদি নির্বাচন করেন এবং কর্মীদেরকে যদি প্রশিক্ষণ ও ডেভেলপমেন্টের ব্যবস্থা করেন, তাহলে প্রতিষ্ঠানে কিন্তু কি করবে, অপচয় হ্রাস পাবে এবং হচ্ছে যে কি উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। এটাই স্বাভাবিক, কারণ প্রশিক্ষণ কর্মীর কর্মদক্ষতা বাড়ায়, আর কর্মদক্ষতা কিন্তু প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বাড়ায়। এই তিনটে কিন্তু সিকুয়েন্স। 4 যদি দেখি আমরা, কর্মীদের সন্তুষ্টি ও প্রেষণা কর্মীদের কাজের প্রতি আগ্রহ সৃষ্টি করে। বৈষম্যহীন ও ন্যায্য আচরণ কর্মী সন্তুষ্টি বাড়ায়। সন্তুষ্ট কর্মী দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠানে অবদান রাখে। তাহলে ঠিক HR কিন্তু নির্ধারণ করে কোন কর্মীর জন্য কোন প্রণোদনা দেয়া হবে, কারো কি বোনাস বাড়বে, কারো অতিরিক্ত ভাতা বাড়বে, কারো সুযোগ সুবিধা বাড়বে, অথবা হচ্ছে যে কারো হচ্ছে যে কি বাড়ি অথবা কাউকে বিদেশ পাঠানো হবে, কাউকে গাড়ি দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে। এই সংক্রান্ত বিষয়ে কিন্তু সিদ্ধান্ত নেয় কে, HR। এবং এই সিদ্ধান্তগুলো নেওয়ার মূল কারণ হচ্ছে তাকে প্রেরণা দেয়া, প্রণোদনা দেয়া, অর্থাৎ কর্মীদের সন্তুষ্টি বৃদ্ধি করা। শৃঙ্খলা ও সুসম্পর্ক বজায় রাখা। প্রতিষ্ঠানের নীতি আছে, আপনি দেখেন ব্যবস্থাপনার যে 14টা নীতি, প্রতিষ্ঠানে মানব সম্পদের সাথে আপনি ব্যবস্থাপনা যোগ করা মানে ব্যবস্থাপনার কাজগুলো যথাযথভাবে অনুসরণ করা এবং হচ্ছে ব্যবস্থাপনার যে 14টা নীতি আসে সেই 14টা নীতিকে কি যথাযথভাবে অ্যাপ্লাই করা। সুতরাং সেটা যদি আপনি অ্যাপ্লাই করেন, সেখানে একটা শৃঙ্খলা নীতিও তো আছে, নিশ্চয় আপনাদের মনে আছে। সেই শৃঙ্খলা ও সুসম্পর্ক বজায় রাখা সম্ভব মানব সম্পদ যদি হয়, তাহলে কর্মক্ষেত্রে নিয়ম নীতি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করা মানব সম্পদ ব্যবস্থাপনার দায়িত্ব। এটি শ্রমিক ও ব্যবস্থাপনার মধ্যে সুসম্পর্ক গড়ে তোলে, কেননা শান্তিপূর্ণ পরিবেশ কর্মের মান বাড়ায়। মানব সম্পদ ব্যবস্থাপনার কাজ হচ্ছে শ্রমিক এবং ঊর্ধ্বতন কর্মীদের ঊর্ধ্বতন কর্ম এবং অধস্তনের মধ্যে কি করা, একটা লিঙ্ক তৈরি করা। কারণ সবসময় কিন্তু যে কি নিচের কর্মীরা কিন্তু মনে করে যে কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে ঠকায়। এই যে দুজনের বৈপরীত একটা ধারণা, আর ঊর্ধ্বতন মনে করে যে নিচের কর্মীরা কি করে সবসময় ফাঁকি দেয়।
এই যে উভয়ের সম্পর্কে যে নেগেটিভ একটা ধারণা, সেটা উৎপাদনের ক্ষেত্রে কিন্তু কি করে, নেগেটিভ একটা রেজাল্ট দেয়। সুতরাং যাতে নেগেটিভকে পজিটিভ রেজাল্টে রূপান্তর করা যায়, সেই ক্ষেত্রে HR দুই পক্ষের মধ্যে লিঙ্ক তৈরি করে, তাদের মধ্যে শৃঙ্খলা এবং সুসম্পর্ক তৈরি করে। হচ্ছে কার্যক্ষমতা মূল্যায়ন, পারফরমেন্স ইভ্যালুয়েশন। মানব সম্পদ ব্যবস্থাপনায় কিন্তু হচ্ছে যে কি, সবার পারফরমেন্স ইভ্যালুয়েট করা হয়। এই পারফরমেন্স ইভ্যালুয়েট যদি না হয়, আপনি খেয়াল করে দেখেন, যদি কোনো কারণে আমাদের যদি এই পরীক্ষার্থীদের যদি পরীক্ষা না থাকতো প্রতিটা ক্লাসে, তাহলে তাদের মধ্যে কি কোনো প্রতিযোগিতা হতো না? পরীক্ষা হয় দেখে, পরীক্ষা ভালো রেজাল্ট হলে এপ্রিসিয়েশনের সুযোগ আছে, সেই জন্যই তারা কিন্তু কি করে, একটা প্রতিযোগিতামূলক মনোভাব রেখে কিন্তু পড়াশোনা করে নিজেদেরকে প্রস্তুত করে। ঠিক তেমনটি প্রতিষ্ঠানের মধ্যে যদি ইভ্যালুয়েশন বা অ্যাপ্রাইজালের এই বিষয়টা যদি না থাকতো, তাহলে কিন্তু সবাইকে ইন অ্যাভারেজ কাজ করতো। কিন্তু খেয়াল করবেন, একই সময়ে দুই বন্ধু জয়েন করে, একজন দেখা যাচ্ছে যে CEO হয়ে যাচ্ছে, আরেকজন কিন্তু দেখা যাচ্ছে হয়তো মিড লেভেলের কর্মকর্তা। দুজনের পার্থক্য হচ্ছে কিন্তু কার্যক্ষেত্রে তার অবদান। সুতরাং এই অবদানকে স্বীকৃতি দিতে হলে HR কি করে, তাদের কার্যক্রমকে মূল্যায়ন করে এবং সে অনুপাতে কিন্তু কি তাদের পদোন্নতির ব্যবস্থা করে। উপযুক্ত পারিশ্রমিক নির্ধারণ, কার পারিশ্রমিক কেমন হবে, এটাও কিন্তু যে নির্ধারণ করে থাকে HR। আচ্ছা, আইন ও নীতিগত অনুসরণ, অর্থাৎ প্রতিষ্ঠানে বিভিন্ন আইন অনুসরণ করা, এই সংক্রান্ত বিষয়ে, যেমন শ্রম আইন আছে, অথবা হচ্ছে শিল্প আইন আছে, কোম্পানি আইন আছে, অংশীদারি আইন আছে, অথবা রপ্তানি আইন আছে। এই সংক্রান্ত আইনগুলোর বিষয়ে যাবতীয় কার্যক্রম আমাদের কর্মীদের সাথে লিঙ্ক আপ করে থাকে কিন্তু মানব সম্পদ বিভাগ, অর্থাৎ মানব সম্পদ ব্যবস্থাপনা। মনে হয় আপনি একদম ইজিলি বুঝতে পারেন যে মানব সম্পদ বিভাগের কাজটাই হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনা। আসেন ফাংশনস অফ HRM, অর্থাৎ মানব সম্পদ ব্যবস্থাপনার কার্যাবলী যাওয়ার আগে কিন্তু বলছি যে আপনাদের যে কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে, তাহলে সেটা একটু প্লিজ আপনারা নিচে কমেন্ট বক্সে লিখবেন, আমরা সময় সুযোগ মতো সেইগুলো কি করব, জবাব দিব। আজকের লাইভ ক্লাসটার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে কানেক্ট হওয়া এবং ফিল ফ্রি অ্যান্ড রিল্যাক্সড টু আস্ক এনি কোশ্চেন্স। মানব সম্পদ ব্যবস্থাপনার কার্যাবলীর মধ্যে 1 নম্বরে হচ্ছে মানব সম্পদ পরিকল্পনা। ওই যে ব্যবস্থাপনার কাজগুলি জাস্ট এখানে মানব সম্পদের সাথে যোগ করে দিবে, তাহলে মানব সম্পদের পরিকল্পনা করতে হবে। অর্থাৎ প্রতিষ্ঠানের বর্তমান ও ভবিষ্যৎ জনবল চাহিদা নির্ধারণ করা হয়, উপযুক্ত সংখ্যক ও দক্ষ কর্মী নিয়োগের জন্য পরিকল্পনা তৈরি করা হয়। এটি প্রতিষ্ঠানকে দক্ষ মানব সম্পদ গঠনে সহায়তা করে। 2 নম্বরে হচ্ছে নিয়োগ ও নির্বাচন। তার মানে হচ্ছে আপনি পরিকল্পনা করলেন, রিকুইজিশন নিলেন, কি ধরনের লোক নিবেন 1 নম্বরে। আর 2 নম্বরে হচ্ছে যে কি, আপনাকে রিক্রুটমেন্ট এবং সিলেকশনের ভিতর দিয়ে যেতে হবে। রিক্রুটমেন্ট এবং সিলেকশনের ভিতর দিয়ে, আমরা এর আগেই বলেছি, রিক্রুটমেন্ট অংশটা হচ্ছে সাধারণত নিয়োগের আগে, নির্বাচনের আগের ধাপটা, আর নির্বাচন হচ্ছে যে আমাদের কর্মী সংগ্রহের পরের ধাপটা। 3 হচ্ছে প্রশিক্ষণ ও উন্নয়ন, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট। নতুন ও বর্তমান কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। এটি কর্মীদের কাজের গুণগত মান উন্নত করে, প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতিতে সহায়ক হয়। তাহলে আপনার নিয়োগ হয়ে গেছে, নিয়োগ হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন, প্রশিক্ষণ দিবেন তাদের। আর প্রশিক্ষণের ফলে তাদের কি হবে, দক্ষতার উন্নয়ন হবে। তবে কার জন্য কি প্রশিক্ষণ হবে সেটাও কিন্তু আগে কি করতে হবে, নির্ধারণ করতে হবে। কর্মক্ষমতা মূল্যায়ন, পারফরমেন্স অ্যাপ্রাইজাল, অর্থাৎ যে কাজটা করছে সেটা কতটুকু করছে, কোন গতিতে করছে, সে প্রতিষ্ঠানের জন্য কি ভূমিকা রাখছে, তাহলে সেটাকে কি করতে হবে, মূল্যায়ন রাখতে হবে। আমাদের সরকারি কর্মকর্তাদেরও কিন্তু যে কি ACR, অর্থাৎ অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্টের মাধ্যমে আমাদের কার্যক্রমকে মূল্যায়ন করা হয়। সেখানে বিভিন্ন কর্মক্ষমতায় আমাদের ইন্ডিকেটর আছে, সেগুলোকে বিভিন্ন ইয়েতে ভাগ করা হয় এবং তার ভিত্তিতে কিন্তু এগুলো আমাদের পদোন্নতি বা অন্যান্য ক্ষেত্রে কিন্তু যে কি প্রভাব ফেলে। আর যখন প্রাইভেট প্রতিষ্ঠান, কর্পোরেট বডি, সেখানে কিন্তু এটা আরো মারাত্মকভাবে কিন্তু যে স্ট্রিক্টলি কিন্তু যে দেখা হয়। সুতরাং কর্মকর্তা। 5 পারিশ্রমিক ও প্রণোদনা, কর্মীদের কাজের ভিত্তিতে ন্যায্য বেতন, বোনাস ও সুবিধা প্রদান করা হয়। এটি কর্মীদের কর্মস্পৃহা ও আনুগত্য বাড়ায়। সন্তুষ্ট কর্মী প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধ থাকে। মনে রাখতে হবে যে আগে প্রতিষ্ঠানের কর্মীদেরকে কি করতে হবে, তাকে উপযুক্ত পারিশ্রমিক এবং হচ্ছে বেনিফিট দিতে হবে, যাতে সে কি থাকে, সন্তুষ্ট থাকে। আমরা আগেই বলছিলাম যে স্যাম ওয়ালটন নামে একজন ভদ্রলোকের কথা বলছি, যাকে বলা হয়েছিল যে কি, হোয়াটস ইউ দ্য সিক্রেটস অফ ইউর সাকসেস। স্যার, আপনার প্রতিষ্ঠানের সফলতার মূল গোপন রহস্য কি, মূলমন্ত্র কি? উনি বলছিলেন, মাই পিপলস, আই টেক কেয়ার অফ মাই পিপলস, দে টেক কেয়ার অফ মাই কনসার্ন। অর্থাৎ আমি আমার কর্মীদের দেখাশোনা করি আর তারা আমার প্রতিষ্ঠানের দেখাশোনা করে।
আর প্রতিষ্ঠান এই কর্মীকে দেখাশোনা বলতে হচ্ছে তাকে উপযুক্ত পারিশ্রমিক দেয়া, প্রণোদনা দেয়া, মোটিভেশন দেয়া। শ্রমিক সম্পর্ক উন্নয়ন, এমপ্লয়ি রিলেশন, শ্রমিক ও ব্যবস্থাপনার মধ্যে সুসম্পর্ক বজায় রাখা হয়, বিভিন্ন মতপার্থক্য সমাধান করে কর্মক্ষেত্রে শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলা হয়। এটি উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করে। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই শ্রমিক সম্পর্ক উন্নয়নেও কিন্তু ভূমিকা রাখে মানব সম্পদ ব্যবস্থাপনা। শৃঙ্খলা রক্ষা, 7 নাম্বার, শৃঙ্খলা রক্ষা, কর্মক্ষেত্রে নিয়ম কানুন মানা ও শৃঙ্খলা বজায় রাখা হয়। অশৃঙ্খল বা উচ্ছৃঙ্খল আচরণে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। এতে একটি পেশাদার ও নিরাপদ পরিবেশ তৈরি হয়। এই শৃঙ্খলা রক্ষার জন্য দেখা যায় যে কি এইচআর এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে একজনকে বদলি করে, অথবা তাকে ডিমোশন দেয়, বরখাস্ত করে, অথবা অন্য প্রতিষ্ঠানে তাকে বদলি করে, অথবা হচ্ছে যে তার বেতন কমিয়ে দেয়, অথবা হচ্ছে তাকে ছাঁটাই করে। এই কাজগুলো কিন্তু এইচআর করে থাকে, হিউম্যান রিসোর্স মানে যে ডিপার্টমেন্ট, যার কাজটাই হচ্ছে এইচআরএম অর্থাৎ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। আইনি ও নীতিগত দায়িত্ব পালন করে থাকে, অর্থাৎ শ্রম আইন ও প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নীতি অনুযায়ী কাজ করা হয়। এটি কর্মীদের অধিকার নিশ্চিত করে, আইনি বিভিন্ন জটিলতা থেকে প্রতিষ্ঠানকে রক্ষা করে। কে? এইচআরএম অর্থাৎ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। আমরা যদি দেখি বেসিক প্রসেস অফ এইচআরএম অর্থাৎ মানব সম্পদ ব্যবস্থাপনার মৌলিক প্রক্রিয়া। মানব সম্পদ ব্যবস্থাপনার মৌলিক প্রক্রিয়ার মধ্যে যেটা আছে, 1 নম্বরে মানব সম্পদ পরিকল্পনা আছে। কি? মানব সম্পদ পরিকল্পনা। তারপর নিয়োগ ও নির্বাচন, প্রশিক্ষণ ও উন্নয়ন, কর্মক্ষমতা মূল্যায়ন। এই প্রসেসটাও কিন্তু অনেকটা কার্যাবলীর মতোই হয় আর কি। কিন্তু প্রক্রিয়া, আপনারা মনে রাখবেন, প্রক্রিয়া যখন হয়, প্রক্রিয়া কাকে বলে? ধারাবাহিক কার্য সমষ্টিকে প্রক্রিয়া বলে। তার মানে এইচআরের যে কাজগুলো সেগুলোকে ধারাবাহিকভাবে যদি করা হয় তাহলে সেটাই হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনার মৌলিক প্রক্রিয়া। এটা কিন্তু আমাদের আছে। তাহলে প্রথমে মানব সম্পদ পরিকল্পনা করতে হবে যে কি পরিমাণ লোক লাগবে। 2 হচ্ছে রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেকশনে যেতে হবে, অর্থাৎ আমি সেই ব্যক্তিটাকে আমি কি করব, বাছাই করে তাকে নিয়োগ দিব। 3 হচ্ছে প্রশিক্ষণ ও উন্নয়ন, যে ব্যক্তিটাকে আমি নিয়োগ দিলাম, যে কর্মীটাকে আমি নিয়োগ দিলাম তার জন্য উপযুক্ত যে প্রশিক্ষণ সেটা কিন্তু কি তাকে দিতে হবে এবং এর ফলে তার উন্নয়ন ঘটবে। 4 হচ্ছে সে এখন কাজ করে তার সে যে পারফরমেন্স দেখাচ্ছে সেটাকে কি করতে হবে, যথাযথ ভ্যালুয়েশন করতে হবে, রেকর্ড নিতে হবে এবং হচ্ছে যে কি প্রমোশনের সময় অথবা বেতন বৃদ্ধির সময় অথবা অন্যান্য প্রণোদনার সময় সেগুলোকে বিবেচনায় আনতে হবে। 5 পারিশ্রমিক নির্ধারণ ও সুবিধা প্রদান, অর্থাৎ আমি যখন কর্মক্ষমতা মূল্যায়ন করব এরপরে তার পারিশ্রমিক নির্ধারণ করব এবং বিভিন্ন সুবিধা দিব। 6 শ্রমিক সম্পর্ক বজায় রাখা, অর্থাৎ এমপ্লয়ি রিলেশন, অর্থাৎ শ্রমিকের সাথে শ্রমিক, মালিকের সাথে শ্রমিক, মালিকের সাথে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা বা শ্রমিকের সাথে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনার মধ্যে সম্পর্কটার নামে হচ্ছে শ্রমিক সম্পর্ক বা শিল্প সম্পর্ক। এই শিল্প সম্পর্ক যথাযথভাবে যদি সুষ্ঠুভাবে যদি মেনটেন করা না হয় তাহলে প্রতিষ্ঠানের উৎপাদন প্রক্রিয়া অথবা কার্য প্রক্রিয়া কিন্তু ব্যাহত হয়। সুতরাং এই কাজটা করে সর্বশেষ হচ্ছে আইনি বিষয়াবলী ও নীতি মেনে চলা। ঠিক আছে, এটা আমরা একটু দেখলাম। এবার যদি দেখি আমরা যে প্রিন্সিপালস অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অর্থাৎ হিউম্যান এইচআরএম এর কিছু নীতিমালা আছে, মানব সম্পদ ব্যবস্থাপনার নীতিমালা। আমরা কিন্তু ব্যবস্থাপনার 14টা নীতিমালা ছিল, সেটা তো হচ্ছে ওভারঅল ব্যবস্থাপনা, কিন্তু যেটা হেনরি পেল দিয়েছে আর এটা হচ্ছে শুধু মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে মানে মানতে হবে এরকম কিছু নীতিমালা। 1 নম্বরে হচ্ছে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ, অর্থাৎ রিক্রুটমেন্ট বেসড অন মেরিট নট নিপোটিজম, অর্থাৎ কোনো কি করা যাবে না, স্বজনপ্রীতি করা যাবে না। কারণ প্রতিষ্ঠান কাউকে প্রয়োজন হলে আপনি 10,000 টাকা দিয়ে দেন আল্লাহর ওয়াস্তে, কিন্তু হচ্ছে যে কি স্বজনপ্রীতি করে যদি আপনি একজন কর্মীকে নেন সে আপনার প্রতিষ্ঠানকে ডুবাই দিবে। সেটা হোক নিজের প্রতিষ্ঠান, হোক সেটা হচ্ছে যে কর্পোরেট প্রতিষ্ঠান, হোক সেটা কি সরকারি প্রতিষ্ঠান, অদক্ষ অযোগ্য লোক হচ্ছে যে কি আপনাকে নষ্ট করবে। সুতরাং কি করতে হবে, মানব সম্পদ ব্যবস্থাপনার 1 নাম্বার নীতিমালার মধ্যে আছে, নীতিমালার মধ্যে 1 নাম্বার নীতি হচ্ছে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ, এবং এটা কিন্তু আমাদের ইয়ার ক্ষেত্রেও ছিল, ব্যবস্থাপনার নীতিমালার মধ্যে ছিল। 2 ফেয়ার কম্পেনসেশন, অর্থাৎ ন্যায্য পারিশ্রমিক। মনে রাখবেন পারিশ্রমিক একটা কম্পেনসেশন, এটাকে আমরা কখনো ওয়েজেস বলি, কখনো স্যালারি বলি, ভেরিয়াস বেনিফিটস বলি, হ্যাঁ ফেসিলিটিস বলি। আলটিমেটলি হচ্ছে এই সবগুলোকে বলা হচ্ছে যে এখন আধুনিক ম্যানেজমেন্টের ভাষায় বলে যে কম্পেনসেশন। সুতরাং প্রতিটি কর্মীকে কাজের ধরন অনুযায়ী ন্যায্য বেতন দেওয়া উচিত, এতে কর্মীরা তাদের কাজে উৎসাহ পায়। সঠিক পারিশ্রমিক প্রতিষ্ঠানে কর্মী
ধরে রাখতে সহায়তা করে, নয়তো কিন্তু সে সুইচ করবে। এই 8 ঘন্টা কাজ করে একজন কর্মী 8,000 পায়, আরেকজনে 8 লাখ পায়। মনে রাখতে হবে দুইজনের কিন্তু কর্মদক্ষতা ভিন্ন। দুইজনকে যদি আপনি এক পাল্লায় মাপেন তাহলে কিন্তু যে কি তাদেরকে আপনি প্রতিষ্ঠানে ধরে রাখতে পারবেন না। 3, প্রশিক্ষণ ও উন্নয়ন, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট। কর্মীদেরকে দক্ষতা ও জ্ঞান বৃদ্ধির জন্য নিয়মিত প্রশিক্ষণ প্রয়োজন। বারবার বলা হয়, আমরা কিন্তু স্টুডেন্টকে জিজ্ঞেস করি প্রশিক্ষণের ফলে কর্মীর কি বৃদ্ধি পায়? দক্ষতা বৃদ্ধি পায়। তাহলে প্রশিক্ষণ কি বৃদ্ধি পায়? দক্ষতা। এখন যদি বলে যে প্রশিক্ষণের ফলে উৎপাদনশীলতা বৃদ্ধি পায়, তাহলে কি ভুল? না। আপনারা যখন এমসিকিউর জন্য পড়বেন তখন এইভাবে পড়বেন, বলবে যে আপনি তো পড়ছেন প্রশিক্ষণ কি করে? দক্ষতা বৃদ্ধি করে। কিন্তু পরীক্ষায় আসলো যে আপনি দেখলেন যে অপশন, সবচেয়ে উপযুক্ত অপশন হচ্ছে প্রশিক্ষণ কি করে? উৎপাদন বৃদ্ধি করে বা উৎপাদনশীলতা বৃদ্ধি করে। হ্যাঁ, অনুধাবনে ওইটাই। কারণ যে প্রশিক্ষণের ফলে দক্ষ করলেন, তার উন্নয়ন ঘটলো, সে এখন কিন্তু কি তার আগে সে যে পরিমাণে একই সময় উৎপাদন করতে পারতো এখন তার চেয়ে বেশি উৎপাদন করতে পারে প্রশিক্ষণের ফলে। তার মানে কি প্রশিক্ষণ পরোক্ষভাবে উৎপাদনশীলতা বৃদ্ধি করে। কর্মক্ষমতার ভিত্তিতে মূল্যায়ন, অর্থাৎ বলা হচ্ছে পারফরমেন্স বেসড ইভ্যালুয়েশন, অর্থাৎ আপনি যে মূল্যায়ন করবেন কাউকে, কারো চেহারা দেখে না, কারো রক্ত দেখে না, কার সাথে কার কানেক্টিভিটি আছে সেটা দেখে না, শুধুমাত্র পারফরমেন্স দেখে তাকে কি করবেন? মূল্যায়ন করবেন। হ্যাঁ, কারো কাস্ট, কারো কোনো কিছু না। অর্থাৎ এখানে কোনো ধরনের স্বজনপ্রীতি, কোনো ধরনের পক্ষপাতিত্ব থাকবে না। পক্ষপাতিত্ব একটাই, যে ভালো কাজ করবে প্রতিষ্ঠান তার পক্ষেই থাকবে। উপযুক্ত কর্মপরিবেশ, এই যে কর্মীদের জন্য নিরাপদ, শান্তিপূর্ণ ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। ভালো কর্মপরিবেশ কর্মীদের উৎপাদনশীলতা বাড়ায়, এটি কর্মীদের মানসিক স্বস্তি নিশ্চিত করে। মনে রাখতে হবে উপযুক্ত কর্মপরিবেশটাও কিন্তু এক ধরনের একটা মোটিভেশন। কারণ এই কারণে দেখবেন যে এখন কর্পোরেট প্রতিষ্ঠানগুলো এক একটা কি চমৎকার জায়গা। আপনি আইটি প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখবেন যে নিচে আপনার ম্যাট দিয়ে দেওয়া হয়েছে, যে সুন্দর ওরা শুয়ে শুয়ে কাজ করতেছে। অর্থাৎ ওর হচ্ছে সারাক্ষণ বসে কাজ করতে ভালো লাগে না, ঠিক আছে, তার জন্য শোয়ার ব্যবস্থা রাখছে, ঠিক যেমনটা আপনি বাসায় করেন। তাহলে এগুলো কাজগুলো কেন করে? কাজের সাথে মিল রেখে এইচআর কিন্তু তার কর্মীদের জন্য কি এই ব্যবস্থাগুলো করে রাখে। উপযুক্ত কর্মপরিবেশ, কারণ আপনি যদি উপযুক্ত কর্মপরিবেশ যদি না দিতে পারেন তাহলে সে কিন্তু কি তার কর্মদক্ষতার অথবা কর্মকুশলতার পুরোটাই কিন্তু কি অ্যাপ্লাই করতে পারবে না। আছে যোগাযোগের স্বচ্ছতা, অর্থাৎ ট্রান্সপারেন্সি ইন কমিউনিকেশন। কর্মী ও ব্যবস্থাপনার মধ্যে উন্মুক্ত আন্তরিক যোগাযোগ থাকা দরকার। এই নীতি কর্মক্ষেত্রে ভুল বোঝাবুঝি কমায়, স্বচ্ছ যোগাযোগ প্রতিষ্ঠানের ভেতরে আস্থা গড়ে তোলে। মানে যে যোগাযোগের ক্ষেত্রে যাতে স্বচ্ছতা থাকে, সবার সাথে সবার কানেক্টিভিটি থাকবে, সবার কাছে সবার বিপদ আপদ, প্রয়োজন অপ্রয়োজন সবকিছু যাতে কি পৌঁছাতে পারে। অর্থাৎ তথ্যের আদান প্রদান যাতে অবাধ এবং ট্রান্সপারেন্ট হয়, সেটা যাতে গ্রিন রুমে যাতে না যায়। ঠিক আছে। 7, কর্মীদের অংশগ্রহণ। প্রতিষ্ঠানে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া কর্মীদের অংশগ্রহণ উৎসাহিত করা উচিত, এতে কর্মীদের মধ্যে দায়িত্ববোধ বাড়ে। এই নীতি প্রতিষ্ঠানের দলগত কাজের পরিবেশ সৃষ্টি করে। তাহলে সিদ্ধান্ত গ্রহণে কর্মীদেরকে কি দিতে হবে? তাদের অংশগ্রহণ অর্থাৎ মতামতের সুযোগ দিতে হবে, এতে তারা নিজেদেরকে ভ্যালুয়েবল মনে করে। আর আমি যখন কোনো প্রতিষ্ঠানে ভ্যালুয়েবল মনে করব তখন আমি সেই প্রতিষ্ঠানটাকে ওন করব। আর ওন করা মানে হচ্ছে কি আমি তার জন্য জান জীবন দিয়ে কিন্তু কি কাজ করব। 8, আইনের প্রতি শ্রদ্ধা, রেসপেক্ট ফর ল অ্যান্ড ইথিক্স। মানব সম্পদ ব্যবস্থাপনায় শ্রম আইন ও নৈতিকতার প্রতি শ্রদ্ধাশীল থাকা জরুরি। এই নীতি প্রতিষ্ঠানের সামাজিক মর্যাদা ও আস্থাকে শক্তিশালী করে। আইন মেনে চলা প্রতিষ্ঠানকে সঠিক পথে পরিচালিত করে। তাহলে অর্থাৎ প্রতিষ্ঠানের মধ্যে মনে রাখতে হবে না সবাই লয়াল, 9টা মানে 9টার মধ্যে যাইতে হবে, 5টায় বের হবে, অথবা হচ্ছে যে কখন আপনার লাঞ্চ ব্রেক, ঠিক যথাসময়ে কি উনি লাঞ্চ ব্রেকে যাবে। তাহলে এইগুলো হচ্ছে যে প্রতিষ্ঠানের জন্য কিছু ইথিক্স, কিছু কালচার তৈরি করে। আবার হচ্ছে তো ওভারঅল কিছু আইন আছে সেগুলো যাতে মেনে চলতে হয়। এবারে আসেন ইম্প্যাক্ট অফ গ্লোবালাইজেশন অন এইচআরে। এখন গ্লোবালাইজেশন বিষয়টা আগে আমরা দেখি, আমরা তো এখন বলছি যে সারা পৃথিবীর সব কিছুতে গ্লোবালাইজেশন আসতেছে। অর্থাৎ আগে এক সময় ছিল, যেমন আমাদের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কিন্তু যে বলা হয় কেন 200 বছর ধরে আমার এই শিক্ষা ব্যবস্থা চলেছে, সমস্যা কি? কোনো অসুবিধা হয় না, আমার ডাক্তার তো হয়েছে, আমার ইঞ্জিনিয়ার হয়েছে, প্রকৌশলী হয়েছে, তো কৃষিবিদ হয়েছে, তাহলে সমস্যা কি? বলা হচ্ছে যে না, ওই 200 বছর তো আসলে যে গ্লোবালাইজেশনের এই কনসেপ্টটা আসে নাই,
আমেরিকায় কি ঘটছে সেটা বাঙালিরা জানতে 2 মাস বা 4 মাস পরে যদি জাহাজটা আসতো তাহলে জানতো, কিন্তু কেমনি কি ঘটছে সেটা জানতো না। কিন্তু এখন হচ্ছে যে কি গ্লোবালাইজেশন কনসেপ্ট, অর্থাৎ বিশ্বায়নের কারণে পুরো পৃথিবীর আনাচে কানাচে কোথায় কি হচ্ছে, কোন প্রযুক্তি নিয়ে কি কাজ করছে, সেটা কিন্তু হচ্ছে পৃথিবীর অপর প্রান্তে থাকা ব্যক্তিটা কিন্তু অনায়াসে কিন্তু কি টেকনোলজির সাহায্যে সে জেনে যাচ্ছে। যেহেতু জেনে যাচ্ছে তার মধ্যে একটা ডিমান্ড ক্রিয়েট হচ্ছে, সে চায় যে আমার ক্ষেত্রে এরকম হবে। সুতরাং সেজন্য বলা হচ্ছে শিক্ষা ব্যবস্থা আপনাকে কি করতে হবে, হালনাগাদ করতে হবে। ঠিক আমার প্রতিষ্ঠান পরিচালনায় কিন্তু কি করতে হবে, এই গ্লোবালাইজেশনের যে ইম্প্যাক্ট আছে সেটাকে কিন্তু ফলো করতে হবে। কারণ এটা যদি একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি হয়, আপনার এই গার্মেন্টসটা যদি আমেরিকাতে যদি মনে করেন যে এক্সপোর্ট করে, তাহলে আমেরিকার সময়ের সাথে মিলিয়ে আপনাকেও কিন্তু অফিসে লোক রাখতে হবে। কিন্তু মনে রাখতে হবে ওই সময়টা কিন্তু আপনার জন্য যখন দিন, ওদের জন্য তখন রাত, আপনার জন্য যখন, ওদের জন্য যখন দিন, তখন আপনার জন্য রাত, রাতেও কিন্তু আপনাকে বসে থাকতে হবে। কারণ হচ্ছে কি, এটা কিন্তু একটা ইম্প্যাক্ট গ্লোবালাইজেশনের কারণে। না হলে কিন্তু যে কি আপনি সন্ধ্যার পরে আপনি ঘুমাইতে পারতেন, কিন্তু না, আপনাকে অফিস খোলা রাখতে হচ্ছে, কারণ বায়াররা যে কোনো সময় যে কোনো তথ্য চায়। সুতরাং এইচআরএম এর উপরে, এই কর্মী বিভাগের উপরে দেখা যাচ্ছে যে কি আমাদের গ্লোবালাইজেশনের ইম্প্যাক্ট আছে। আমরা একটু দেখি মানব সম্পদ ব্যবস্থাপনার উপর গ্লোবালাইজেশনের প্রভাব। বৈচিত্র্যময় কর্মী দলটা ডাইভার্স ওয়ার্ক ফোর্স, অর্থাৎ গ্লোবালাইজেশনের ফলে বিভিন্ন দেশের ও সংস্কৃতির মানুষ একসঙ্গে কাজ করে। এই বৈচিত্র্য মানব সম্পদ ব্যবস্থাপনাকে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি করে। নেতৃত্ব ব্যবস্থাপনার সাংস্কৃতিক সংবেদনশীলতা জরুরি হয়ে পড়ছে। ওদের কালচার, আপনার কালচার ডিফারেন্ট, কিন্তু গ্লোবালাইজেশনের কারণে কিন্তু ও হাই বললে আপনাকেও হাই বলতে হয়। ওর কালচারকে কি করতে হয়, সহযোগিতা। ওর পোশাক, আপনার পোশাক ডিফারেন্ট, ওর ইয়াতে বিভিন্ন ক্ষেত্রে মনে করেন যে, কিন্তু আপনাকে এটা মেনে নিতে হবে। এটা একটা ইম্প্যাক্ট, প্রভাব, কিছু করার নাই। দুই হচ্ছে আন্তর্জাতিক নিয়োগ, ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট। বিশ্বায়নের ফলে প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিকভাবে দক্ষ জনবল নিয়োগ করে। এই প্রক্রিয়া প্রতিযোগিতামূলক এবং টেকসই কর্মী সংগ্রহের সহায়তায় কর্মীদের গুণগত মান উন্নত হয়। আমার স্টুডেন্টে মনে করেন যে এই আউটসোর্সিং এর মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশের জন্য কিন্তু কাজ করে দিচ্ছে। তার মানে তার এইচআর এর অংশ হয়ে যাচ্ছে কিন্তু সে আন্তর্জাতিকভাবে। ঠিক তেমনটি আমি যদি মনে করি যে আমার এখানে কর্মী নিয়োগ করলে আমার খরচ বেশি পড়বে, তাহলে আমি আউটসোর্সিং এ কি ভিন্ন দেশ থেকে কিন্তু কি সেটা রিক্রুট করতে পারি এবং আমার কাজটা করিয়ে নিতে পারি। সুতরাং এই যে দেখতে হবে, এখন নিয়োগ প্রক্রিয়া কিন্তু আর ইয়েতে নাই, ইন্টারন্যাশনালি কিন্তু এখন হয়। আপনি যদি ব্র্যাক ইউনিভার্সিটি দেখেন, তাদের কিন্তু রেজিস্টার হচ্ছে যে কি ইন্টারন্যাশনাল ব্যক্তিত্ব। তার মানে হচ্ছে যে কি, অর্থাৎ গুণগত মান বৃদ্ধির জন্য পৃথিবীর অন্য যে কোনো দেশ থেকে আপনি সিও নিয়ে আসতে পারেন। আবার হচ্ছে যে কি, ভারতের সুন্দর পিছায় কিন্তু গুগলের কি সিও, তাহলে দেখা যাচ্ছে ভারতের লোক গিয়ে কিন্তু কি পৃথিবীর বিখ্যাত যে জায়ান্ট এক প্রতিষ্ঠান গুগলে মনে করেন যে আপনার কি করতেছে, যে সেটাকে পরিচালনা করছে। তার মানে এখন কিন্তু যে গ্লোবালাইজেশনের কারণে এইচআরএম কিন্তু কি, এটা কি একটা প্রভাব বলবেন না? 3, প্রযুক্তির ব্যবহার। গ্লোবালাইজেশন প্রযুক্তি নির্ভর মানব সম্পদ ব্যবস্থাপনাকে উৎসাহিত করছে। এই প্রযুক্তি ব্যবহার করে অনলাইন নিয়োগ, প্রশিক্ষণ এবং কর্মী মূল্যায়ন সম্ভব। এতে সময় ও খরচ কমে যায়। তার মানে প্রযুক্তির ব্যবহারটা কিন্তু এসছে গ্লোবালাইজেশন। আর গ্লোবালাইজেশন যে কনসেপ্টটা, বিশ্বায়ন, এটা ঘটাইছে তো কে? প্রযুক্তি, টেকনোলজি আমাকে দেখাচ্ছে দেখে না, মানে দূরকে করেছে আপন, পরকে করেছে ঘর। এটা কে করেছে? টেকনোলজি। প্রশিক্ষণ ও উন্নয়ন চাহিদা, নিড ফর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট। বৈশ্বিক বাজারে টিকে থাকতে কর্মীদের নিয়মিত প্রশিক্ষণ আয়োজন, ভিন্ন ভাষা, সফট স্কিল ও প্রযুক্তির উপর জোর দেওয়া হয়। মানব সম্পদ বিভাগকে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিশ্চিত করতে হচ্ছে। তার মানে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে মিলে কিন্তু আমার কর্মীদেরকেও কি করতে হচ্ছে, প্রস্তুত করছে। কারণ আমেরিকার বাজারে কিন্তু এখন একই সাথে ভিয়েতনাম থেকে পোশাক ঢুকছে, ভারত থেকে ঢুকছে, নেপাল থেকে ঢুকছে, শ্রীলঙ্কার থেকে ঢুকছে, বাংলাদেশ থেকেও ঢুকছে। আবার এই শ্রীলঙ্কার লোকজন শ্রীলঙ্কাতে ইন্ডাস্ট্রি না খুলে মনে করে যে বাংলাদেশে খুলছে, বাংলাদেশে খুলে বাংলাদেশ থেকে সে উৎপাদন করে সে পাঠিয়ে দিচ্ছে আমেরিকাতে। খেয়াল করে দেখেন, এই যে ব্যবসায়ীর ক্ষেত্রে অথবা কর্মীর ক্ষেত্রে কিন্তু বিশ্বায়নের কি প্রভাব। সুতরাং সে জায়গায় কর্মীগুলোকে যদি আন্তর্জাতিক মানে না করা যায়, তাহলে কিন্তু টিকে থাকা খুব কঠিন। এমত অবস্থা প্রশিক্ষণ ও উন্নয়ন চাহিদা কিন্তু তৈরি হয়েছে এবং সে কাজটাই গ্লোবালাইজেশন করছে। 5, আইনি ও নৈতিক জটিলতা। বিভিন্ন দেশে ভিন্ন
শ্রম আইন ও নীতিমালা কার্যকর থাকে। এই বৈচিত্র্য মানব সম্পদ ব্যবস্থাপনা অতিরিক্ত সতর্কতা দাবি করে, আইন মেনে চলা প্রাতিষ্ঠানিক ঝুঁকি কমায়। এখন আইনি ও নৈতিক ঝামেলাটা কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের। আপনার জন্য যেটা হয়তো যে কি আপনার সংস্কৃতিতে যেটা নিষিদ্ধ, আরেক সংস্কৃতিতে সেটা কিন্তু অ্যালাউড। তাহলে এইরকম বিভিন্ন রকম সমস্যা আছে, এবং এগুলো কিন্তু আমাকে এরকম ভিন্ন দুইটা সাংস্কৃতিক পরিমণ্ডল, দুইটা আইনি সুরক্ষায় কিন্তু আমাদেরকে কাজ করতে হয়, এবং কাজ করতে হয় দুইটাকে মেনে নিয়ে। এটাই হচ্ছে যে কি আমাদের এই কার্যক্রমে কিন্তু যে ব্যবসা বাণিজ্যে বা কর্মী সংস্থানে অর্থাৎ এইচআরএম এর ক্ষেত্রে গ্লোবালাইজেশনের একটা বড় ধরনের ইম্প্যাক্ট। 6, পারফরমেন্স ম্যানেজমেন্ট পরিবর্তন। গ্লোবালাইজেশনের ফলে কর্মীদের মূল্যায়নের মানদণ্ড পরিবর্তিত হয়েছে। এখন কর্মীদের পারফরমেন্স আন্তর্জাতিক অর্থাৎ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী মূল্যায়িত হইতে কর্মীদের মধ্যে পেশাদারিত্ব বৃদ্ধি পায়। হ্যাঁ, যেমন যেমন আমাদের প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু আগে ছিল বিএসটিআই, শুধুমাত্র মান নির্ধারণী প্রতিষ্ঠান ছিল, কিন্তু এখন হয়ে গেছে যে সেটা কি আইএসও, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, তাদের থেকেও কিন্তু সার্টিফিকেট নিতে হয়। ঠিক তেমনটি আপনার বিভিন্ন ব্যক্তির এই পারফরমেন্সও কিন্তু ইন্টারন্যাশনালকে মানদণ্ডটাকে এখন অনুসরণ করতে হয়। 7, প্রতিযোগিতামূলক পরিবেশ। গ্লোবালাইজেশন বাজারে প্রতিযোগিতা বাড়িয়েছে। এই প্রতিযোগিতায় টিকে থাকতে প্রতিষ্ঠানগুলোকে দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে হয়। এর প্রেক্ষিতে মানব সম্পদ ব্যবস্থাপনাকে কৌশলী বা কৌশলগত হতে হয়। আন্তর্জাতিকভাবে কর্মী স্থানান্তর অর্থাৎ গ্লোবাল এমপ্লয়ি মোবিলিটি। প্রতিষ্ঠানগুলো এখন কর্মীদের এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তর করছে। এতে কাজের সুযোগ বৃদ্ধি পেলেও মানিয়ে নিতে কর্মীদের প্রস্তুত থাকতে হয়। এই পরিবর্তন মানব সম্পদ ব্যবস্থাপনাকে নমনীয় কৌশলী হতে বাধ্য করে। আপনি যদি আমাদের ইফিজেডগুলোতে যদি যান, সেখানে দেখবেন যে হিউজ পরিমাণ ফরেন যে কর্মী এমপ্লয়ি তারা কিন্তু যে কাজ করছে। তার মানে দেশি বিদেশি দুইটা গ্রুপ পাশাপাশি কিন্তু কি করছে, কাজ করছে, বিভিন্ন এথনিক গ্রুপ, কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, তারা মানিয়ে নিচ্ছে। কিন্তু এটা মানিয়ে নেওয়ার জন্য এইচআরকে কিন্তু বিভিন্ন ধরনের ব্যবস্থা নিতে হয়। আসলে একটা জব অ্যানালাইসিস। হ্যাঁ, জব, এইখানে জব বলতে বোঝানো হচ্ছে এক একটা পদ, যেমন সিও কিন্তু একটা জব। হ্যাঁ, যেমন আপনি এখন এই লেকচারার ম্যানেজমেন্টের জন্য পিএসসির অধীনে মনে করেন যে লড়বেন, এই লেকচারার ম্যানেজমেন্টটা হচ্ছে একটা জব। হ্যাঁ, জব। এই জব অ্যানালাইসিসটা আসলে যে কি? জব অ্যানালাইসিস হলো মানব সম্পদ ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম। এটি হলো একটি নির্দিষ্ট চাকরির কাজ, দায়িত্ব, দক্ষতা ও যোগ্যতা সম্পর্কে বিশদ বিশ্লেষণ। তাহলে জব অ্যানালাইসিসটা কি? একটি নির্দিষ্ট চাকরির কাজ, দায়িত্ব, দক্ষতা ও যোগ্যতা সম্পর্কে বিশদ বিশ্লেষণ। এই জব বিশ্লেষণের মাধ্যমে প্রতিষ্ঠান জানতে পারে কি ধরনের ব্যক্তি একটি নির্দিষ্ট পদে উপযুক্ত। অর্থাৎ আপনি তো লোক নিয়ে তার জন্য জব রেডি করবেন না, বরং জব অনুপাতে কি করবেন, আপনি লোক বাছাই করতে হবে। তাহলে কোন ধরনের লোক বাছাই করবেন, কোন ধরনের লোক আপনি যে কি বিজ্ঞাপন দিবেন, বিজ্ঞাপন তার আগে কি করতে হবে, জব অ্যানালাইসিস করতে হবে। তাইলে এই বিশ্লেষণের ভিত্তিতে জব ডেসক্রিপশন এবং জব স্পেসিফিকেশন প্রস্তুত করা হয়। কার্য বিশ্লেষণ নিয়োগ, প্রশিক্ষণ, মূল্যায়ন ও কর্মক্ষমতা যাচাই এ সাহায্য করে। এছাড়া এটি প্রতিষ্ঠানে মানব সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে। এর মাধ্যমে কাজের দায়িত্ব এবং কর্তব্য স্পষ্ট করে দেওয়ার ফলে কর্মীরা কাজ বুঝতে সুবিধা পায়। এর মাধ্যমে কর্মীদের দক্ষতা যাচাই ও ভবিষ্যৎ উন্নয়নের পরিকল্পনা করা সম্ভব হয়। কার্য বিশ্লেষণ কেবলমাত্র বর্তমানের প্রয়োজন নয়, বরং ভবিষ্যতে চাহিদা ও নির্ধারণেও সহায়ক হয়। এটি একটি কৌশলগত প্রক্রিয়া যা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে সহায়তা করে। তার মানে কর্মী নিয়োগ করার আগে, একটা পদ তৈরি করার আগে জব অ্যানালাইসিস করতে হবে। অর্থাৎ খেয়াল করে দেখেন যে অর্থাৎ এটা আমার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, এখানে তো প্রিন্সিপাল আছে, ভাইস প্রিন্সিপাল আছে, মনে করেন যে টিচাররা আছে। কিন্তু যদি এখানে এখন একটা নতুন পদ তৈরি করে, যে মনে করেন যে একাডেমিক সুপারভাইজার, মনে করেন যে তারা চিন্তা করলো, তাহলে আগে করতে হবে ব্যক্তি নিয়োগ দিয়ে না, আগে আমাকে করতে হবে উনার রিলেটেড আসলে যে কাজগুলো কি, এই কাজগুলো কি হবে এটা নিয়ে অ্যানালাইসিস করাটাই হচ্ছে যে কি জব অ্যানালাইসিস। এবার হচ্ছে জব ডেসক্রিপশন, অর্থাৎ কার্য বর্ণনা করি আমরা। জব অ্যানালাইসিসের পরে হয় জব ডেসক্রিপশন। তাহলে জব ডেসক্রিপশনটা কি? এটা হচ্ছে আমি যে পদটা তৈরি করলাম সেই পদে যে ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে উনি কি কি ধরনের কাজ এবং দায়িত্ব পালন করবে সেটাকে যদি একটা কাগজের মধ্যে লিখি তাহলে সেটা হচ্ছে জব ডেসক্রিপশন। একদম সোজা কথা।
কে কোথায়, অর্থাৎ মানব সম্পদ ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ দলিল। এটি একটি নির্দিষ্ট পদে কর্মীর দায়িত্ব, কর্তব্য ও কাজের প্রকৃতি বিস্তারিতভাবে উপস্থাপন করে। অর্থাৎ চাকরির বিবরণে কর্মস্থলে অবস্থান, কার অধীনে কাজ করবে এবং কাকে নির্দেশনা দিবে তা উল্লেখ থাকে। জব ডেসক্রিপশন, আপনি দেখবেন যে বিভিন্ন ওষুধ কোম্পানিগুলো যখন আমাদের পত্রিকায় যখন বিজ্ঞাপন দেন, তারা যখন বলে যে আমাদের ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার অথবা হচ্ছে যে এমপিও অর্থাৎ মেডিসিন ফার কি যেন প্রমোশন অফিসার, তাদের যে এমপিও গুলো মনে করেন যে আপনার নিয়োগ দেয়, তারা কিন্তু একদম পত্রিকার মধ্যে কিন্তু লিখে দেয় আমার কাজ হচ্ছে যে এই সারা দেশে আপনার চাকরি করার মানসিকতা থাকতে হবে, মোটরসাইকেল চালাইতে হবে, হ্যাঁ, মানে যে এই অমুকের অধীনে কাজটা করতে হবে। তার মানে জব ডেসক্রিপশনটা সেখানে উল্লেখ থাকে। এটা আধুনিক যে কর্পোরেট বডিগুলো তারা এটা করে। তারপর হচ্ছে এই দলিলটি প্রতিষ্ঠানে উপযুক্ত কর্মী নিয়োগে সহায়তা করে। কার্য বর্ণনা অনুযায়ী প্রশিক্ষণ, কর্মদক্ষতা মূল্যায়ন ও প্রণোদনার পরিকল্পনা করা যায়। এটি কর্মী ও নিয়োগকারীর মধ্যে স্পষ্টতা ও স্বচ্ছতা তৈরি করে। কার্য বর্ণনা কর্মীর কাজের পরিধি নির্ধারণ করে, যা দ্বন্দ্ব বা ভুল বুঝাবুঝি কমায়। আছে আপনার কার্য বর্ণনা, অর্থাৎ এটি মানব সম্পদ পরিকল্পনা ও সংস্থান ব্যবস্থাপনায় সহায়ক। এটি কার্য বিশ্লেষণের ফলাফল হিসেবে তৈরি হয় আর নিয়োগ বিজ্ঞপ্তি তৈরির সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে আমরা দেখলাম কার্য বর্ণনা বা জব ডেসক্রিপশন। এবার হচ্ছে জব ডিজাইন, কার্য নকশা। একটা বাড়ি করার সময় যেমন আমরা যারা ফ্ল্যাট কিনি, ডেভেলপারদেররা আসলে কি দেখায় আমাদেরকে, আমরা যখন ফ্ল্যাট বুকিং দিই উনি যা দেখায় সেটা হচ্ছে যে বাড়িটার ডিজাইন দেখায়, বলছে যে বাড়িটা হইলে এরকম হবে। হওয়ার পরে 4 বছর পরে তখন বলে যে আচ্ছা একটু করেন তো, আপনি আমার ড্রয়িং রুমটা দেখাই দেন তো কত হবে, ডাইনিংটা বলেন তো কেমন, একদম সুন্দর করে পর্দা টর্দা লাগিয়ে মনে করেন যে 3D-তে সব কিছু দেখাই দেয়। অথচ এটা কিন্তু বাস্তব না, রিয়েল না, এটা পুরোটাই ভার্চুয়াল। হলে হবে, তাহলে এটাকে বলা হচ্ছে, এটা হচ্ছে যে ডিজাইন, বাড়ির ডিজাইনটা হচ্ছে যে আপনার ফ্ল্যাটের ডিজাইনটা হচ্ছে এই, আপনার লিভিং রুমের ডিজাইনটা হচ্ছে এই, ওয়াশরুমের ডিজাইনটা হচ্ছে যে, সব কিছু দেখা দিতে পারছে। ঠিক তেমনটি একটা প্রতিষ্ঠানে জব অ্যানালাইসিস করে আগে জবটাকে একটা ডিজাইনে নিয়ে আসতে হবে। তার পদবিটা কি হবে, বেতন কি হবে, তারপরে হচ্ছে কয়টা থেকে কয়টা কাজ করবে, কার অধীনে কাজ করবে, তার কাছে কারা কারা জবাবদিহি করবে, সে কার কাছে জবাবদিহি করবে, কয়টা থেকে কয়টা করবে, তার গাড়ি টাড়ি কি থাকবে, মানে এই সব কিছু যখন একটা ইয়ার মধ্যে লিখে ফেলছে তখন সেটা হচ্ছে যে কি জব ডিজাইন। অর্থাৎ আপনি একটা পদবিকে কি করলেন, ডিজাইন করলেন, একটা নতুন পদ ক্রিয়েট করে তার জন্য কি ডিজাইন করলেন। তাহলে মানব সম্পদ ব্যবস্থাপনা একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি নির্দিষ্ট কাজকে কার্যকর, উৎপাদনশীল ও মানসিকভাবে আনন্দদায়ক করার জন্য পরিকল্পনা করা হয়। এই প্রক্রিয়া কাজের প্রকৃতি, দায়িত্ব, কার্যপ্রবাহ ও প্রয়োজনীয় দক্ষতা নির্ধারণ করা হয়। কার্য নকশা কর্মীদের কাজের প্রতি আগ্রহ, উদ্বুদ্ধতা বাড়াতে সহায়তা করে। এর মাধ্যমে কাজের পুনরাবৃত্তি কমিয়ে মনোযোগ ধরে রাখা যায়। কার্য নকশা কর্মীদের শারীরিক ও মানসিক সামর্থ্য বিবেচনায় রেখে করা উচিত। এটি কর্মপরিবেশ উন্নত করে ও কর্মীদের সন্তুষ্টি বৃদ্ধি করে। কার্য নকশায় স্বায়ত্তশাসন, দায়িত্ব ভাগ ও প্রতিক্রিয়া জানানোর সুযোগ রাখা হয়। এরপরে কাজের গুণগত মান ও উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। কার্য নকশা সঠিকভাবে হলে কর্মী দীর্ঘমেয়াদী প্রতিষ্ঠান টিকে থাকতে আগ্রহী হয়। তারপর হচ্ছে এটি একটি কৌশলগত কর্মক্ষমতা বৃদ্ধিকারী উপাদান হিসেবে বিবেচিত হয়। তাহলে আমরা গেলাম যে জব ডিজাইন, এগুলোর উপরে আপনারা আরো বিস্তারিত পড়বেন, এগুলো খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে শর্ট ছোট ছোট কোশ্চেন অথবা এমসিকিউ আসার সম্ভাবনা আছে। কার্য সুনির্দিষ্টকরণ, জব স্পেসিফিকেশন গেল, জব অ্যানালাইসিস, জব ডেসক্রিপশন, জব আপনার ডিজাইন, এখন আসলো যে কি জব স্পেসিফিকেশন, সুনির্দিষ্ট, এটা সর্বশ্রেষ্ঠ। এই যে বলতে কার্য সুনির্দিষ্টকরণ হলো মানব সম্পদ ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ অংশ, যা নির্দিষ্ট একটি পদে নিয়োগযুক্ত ব্যক্তির প্রয়োজনীয় যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা ও অন্যান্য বৈশিষ্ট্য নির্ধারণ করে। তার মানে একাডেমিক সুপারভাইজার পদে যিনি আসবেন, উনার যোগ্যতা কি, দক্ষতা কি, পুরনো 20 বছরের অভিজ্ঞতা লাগবে কিনা, এবং হচ্ছে উনি গাড়ি চালানি দরকার আছে কিনা, কম্পিউটার চালানোর দরকার আছে কিনা, বা ইংরেজি ভাষায় ফ্লুয়েন্টলি কথা বলার তার বৈশিষ্ট্য থাকতে হবে কিনা, এই বিষয়ে মনে করেন যে আপনার যেটা সুনির্দিষ্ট কিছু মোটা দাগে মনে করেন যে যোগ্যতা নির্ধারণ করে, এটা হচ্ছে যে জব স্পেসিফিকেশন। যিনি চাকরি করবেন, যিনি চাকরি প্রার্থী আর কি, এর বাইরে যদি বলা হচ্ছে যে এই যোগ্যতাগুলো যদি আপনার না থাকে তাহলে আপনার আর আবেদন করার দরকার নাই।
ঠিক আছে, যেমন আপনার এই বাংলাদেশের সাউথ পয়েন্ট স্কুলটা যখন প্রতিষ্ঠা হয় তখন মনে করেন যে তখন বিজ্ঞাপন ছিল এরকম, যাদের 4টা ফার্স্ট ক্লাস নাই তাদের এখানে আবেদন করার দরকার নাই। তার মানে এই 4টা ফার্স্ট ক্লাস দিয়ে উনি কি করে দিলেন, জবটাকে স্পেসিফাইড করে দিলেন আর কি, যেটা তাহলে কার্য সুনির্দিষ্টকরণে শিক্ষাগত যোগ্যতা, কারিগরি দক্ষতা, শারীরিক সামর্থ্য, মানসিক বৈশিষ্ট্য, ভাষাগত দক্ষতা উল্লেখ থাকে। এইরকম মনে করেন যে আপনার বিষয়গুলো আছে। আজকে আমাদের আসলেই যে অনেকগুলো টপিক আর এইচআর এর উপরে, কারণ যেহেতু এইচআর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, মনে করেন যে ম্যানেজমেন্টের মধ্যে এই হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এর উপরে আসলে যে প্রশ্ন হবে বেশি, এবং এইচআরএমটাকে আমরা 2টা লেকচারে কিন্তু যে সাজিয়েছি আর কি, অর্ধেকই কিন্তু আজকে শেষ করতে আমাদের কষ্ট হবে। কোনো অসুবিধা নেই, আমি আবারও বলছি যারা এইমাত্র জয়েন করলেন, আপনারা আপনাদের যে কোনো ধরনের মনে যদি কোনো প্রশ্ন জন্মায় 49তম স্পেশাল বিসিএস অথবা ম্যানেজমেন্ট বিষয়টা সম্পর্কে, অথবা কিভাবে প্রস্তুতি নেবেন, তাহলে আপনারা কিন্তু যে কমেন্ট বক্সে একটু লিখতে পারেন। কেমন? মানব সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব কি? যে সঠিক কর্মী নির্বাচন করতে হলে কি লাগবে? মানব সম্পদ ব্যবস্থাপনা, কর্মীদের প্রশিক্ষণ ও উন্নয়ন, মানব সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে কর্মীদের নিয়মিত প্রশিক্ষণ প্রদান করা হয়। আচ্ছা, উৎসাহ প্রেরণা সৃষ্টি অর্থাৎ ক্রিয়েটিং মোটিভেশন এন্ড এনকারেজমেন্ট দিতে হলে কে করবে? এটা মানব সম্পদ বিভাগ। তারপরে আছে সুখকর কর্মপরিবেশ নিশ্চিতকরণ। এখন মানব সম্পদ ব্যবস্থাপনা যদি না থাকে তাহলে কি হবে না, প্রতিষ্ঠানের কার্য পরিবেশটা আসলে যে কি সুখকর হবে না। একটি নিরাপদ, স্বাস্থ্যকর ও সহানুভূতিশীল পরিবেশ কর্মীদের জন্য প্রয়োজনীয়। এই ব্যবস্থাপনা কর্মীদের সুবিধা ও সমস্যার প্রতি যত্নশীল থাকে, ফলে কর্মীরা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কর্মীদের কর্মক্ষমতা মূল্যায়ন অর্থাৎ নিয়মিত কর্মীদের কাজ মূল্যায়ন করা মানব সম্পদ ব্যবস্থাপনার একটি কাজ। এটি কর্মীদের দুর্বলতা ও দক্ষতা চিহ্নিত হয়, ফলাফল অনুযায়ী পদোন্নতি বা প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়। আছে 6 নম্বরে যদি আপনি দেখেন শ্রম আইন মেনে চলা। এই ব্যবস্থাপনা দেশের শ্রম আইন ও নীতিমালা মেনে চলতে সহায়তা করে, কর্মীদের অধিকার ও ন্যায্যতা নিশ্চিত হয়, ফলে প্রতিষ্ঠান আইনি জটিলতা থেকে মুক্ত থাকে। এগুলো আমরা অনেকগুলোই কিন্তু যে বলেছি এর আগেও, এগুলোকে উদ্দেশ্য হিসেবে ছিল মানব সম্পদ ব্যবস্থাপনা, উদ্দেশ্য গুরুত্ব প্রায় কাছাকাছি, এটা একটু পড়ে নেবেন, যেহেতু এতে ছিল আমরা সেগুলো দিয়েছি। অর্থাৎ আমরা সিলেবাসে যা ছিল সবগুলোকে কিন্তু আমরা আনতে চেষ্টা করেছি, যাতে হচ্ছে আপনারা এটা সম্পর্কে কিছুটা ধারণা নেন, আর বাকিটা তো আপনারা আসলে যে পড়তে হবে। আসে রিক্রুটমেন্ট অফ হিউম্যান রিসোর্স, মানব সম্পদ সংগ্রহ। এই রিক্রুটমেন্টের বাংলা হচ্ছে আমরা বলি যে কর্মী সংগ্রহ বা মানব সম্পদ সংগ্রহ। এখন এই যে টোটাল যে নিয়োগ প্রক্রিয়াটা খেয়াল করে দেখেন, আমি যদি বলি এখানে 3টা শব্দ, একটা হচ্ছে রিক্রুটমেন্ট, একটা হচ্ছে সিলেকশন, আর একটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট। আপনাদেরকে এই যে পিএসসি কি করলো, 49তম স্পেশাল বিসিএস এর জন্য আগে তারা রিকুইজিশন নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে, যে আপনাদের কতটা পদ খালি আছে। সেখানে হয়তো বলছে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, বিভিন্ন সাবজেক্টে কিন্তু কি করছে, তারা তালিকা দিচ্ছে। তালিকা দেওয়ার পরে যে পরিমাণ সংখ্যাটা হয়েছে বিভিন্ন বিষয়ে যে সংখ্যা সেটা উল্লেখ করে তারা কি করছে, সার্কুলার দিয়েছে। সার্কুলারে তারা বলছে যে, আমি পিএসসির কথা বলছি কিন্তু, পাবলিক সার্ভিস কমিশন, তারা বলছে যে এত তারিখের মধ্যে কি করেন, আবেদন করেন। ব্যাস, আপনারা আবেদন করছেন। এই টোটাল সিলেকশন প্রসেসের মধ্যে এই আবেদন যে করছে, আবেদনের সময় কিন্তু শেষ হয়ে গেছে। এই আবেদন করা পর্যন্ত এই কাজটাকে বলা হচ্ছে রিক্রুটমেন্ট। ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্ট প্রসেসের মধ্যে আবেদন করা পর্যন্ত হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেস। এরপরে এখন কি করবে, তারা যাচাই বাছাই করবে আবেদনের মধ্যে যেগুলো গ্রহণযোগ্য সেগুলোকে রাখবে, রাখার পরে আপনার নামে কি করবে, অ্যাপয়েন্টমেন্ট পাঠাবে, ইন্টারভিউ কার্ড পাঠাবে, অথবা হচ্ছে আপনাকে ডাউনলোড করতে বলবে। ডাউনলোড করে আপনি প্রিলিমিনারি পরীক্ষা দিলেন, রিটেন পরীক্ষা দিলেন, তারপরে হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা দিলেন, ভাইভা পরীক্ষা দিলেন, হ্যাঁ, পুলিশ ভেরিফিকেশন হলো। এরপরে তারা কি করলো,
ইয়াতে রেজাল্ট দিল যে হ্যাঁ এই ব্যক্তির এই রোল নাম্বারদারীরা কি করলেন, আপনার তাদের মানে যে তারা পাশ করলেন, তারা সিলেক্টেড, তার মানে এই রেজাল্ট দেওয়া পর্যন্ত হচ্ছে যে সিলেকশন শেষ। তাহলে প্রথমে গেল রিক্রুটমেন্ট, দ্বিতীয়টা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা নিয়ে রেজাল্ট দিয়ে দেওয়া হচ্ছে যে কি সিলেকশন, কিন্তু আপনাকে কিন্তু এখনো অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয় না। এরপরে কি করবে, আরো রেফারেন্স যাচাই বাছাই করে আপনাকে যখন কি চিঠি দিয়ে জানাবে যে এত তারিখের মধ্যে আপনি যোগদান করেন, এবং আপনি গিয়ে যখন যোগ দিবেন তখন হচ্ছে যে কি এটা হচ্ছে যে নিয়োগ। এই তিনটে মিলিয়ে কখনো বলা হচ্ছে যে সিলেকশন প্রসেসটাকে বর্ণনা করেন, তখন আপনি তিনটা ধাপের কথাই বলবেন। কিন্তু আলাদাভাবে যখন বলবে যে সিলেকশনটা কি, রিক্রুটমেন্ট কি অথবা অ্যাপয়েন্টমেন্ট কি, আপনি আলাদা আলাদাভাবে কি করতে হবে, সে সংখ্যাটা দিতে হবে। তো আমরা দেখি মানব সম্পদ সংগ্রহ কতটুকু। এই যে মানব সম্পদ সংগ্রহ হলো উপযুক্ত প্রার্থীদের খুঁজে বের করে প্রতিষ্ঠানে আবেদন করতে উৎসাহিত করার একটি প্রক্রিয়া। তার উৎসাহিত করছে আর কি, হ্যাঁ আপনার যদি এই যোগ্যতা থাকে এত তারিখের মধ্যে কি করেন, আপনি আবেদন করেন, আবেদন করে দিয়েছেন, রিক্রুটমেন্ট শেষ। এটি মানব সম্পদ ব্যবস্থাপনার প্রথম ধাপ, যেখানে প্রয়োজনীয় পদে জনবল নিয়োগের প্রস্তুতি নেওয়া হয়। প্রতিষ্ঠান তার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করে। আপনি তো জানছেন এই বিজ্ঞপ্তি থেকে, এটা হতে পারে পত্রিকা, অনলাইন অথবা চাকুরি মেলা। এই প্রক্রিয়ায় বহিস্থ ও অন্তঃস্থ উভয় উৎস থেকে কর্মী সংগ্রহ করা যায়। রিক্রুটমেন্ট দুই, এক্সটার্নালও হয় ইন্টারনালও হয়, যেমন একটা প্রতিষ্ঠানের প্রমোশনের মাধ্যমে ইন্টারনাল। উপযুক্ত প্রার্থীদের আবেদন গ্রহণ করার পর তাদের যাচাই বাছাই করা হয়। তাহলে আমরা দেখলাম যে মানব সম্পদ সংগ্রহটা আমরা দেখলাম। এই মানব সম্পদ সংগ্রহের উৎসসমূহ হচ্ছে দুটা, একটা হচ্ছে এবার উৎস দেখেন সোর্স অফ রিক্রুটমেন্ট অফ হিউম্যান রিসোর্স। এক নম্বর হচ্ছে অভ্যন্তরীণ উৎস আর দুই নম্বরে হচ্ছে বহি উৎস। অভ্যন্তরীণ উৎস ইন্টারনাল সোর্স, অর্থাৎ বিদ্যমান কর্মীদের পদোন্নতি, স্থানান্তর বা পুনঃনিয়োগের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। এই উৎস প্রতিষ্ঠান সম্পর্কে জানাশোনা কর্মী দেয়, এতে খরচ কম হয় এবং কর্মীদের মনোবল বাড়ে। যেমন কোথাও যদি মনে হয় যে ম্যানেজারের পদ খালি হয়, ইচ্ছে করলে এই পদটা বাইরের থেকেও নিতে পারে, অথবা ভিতরে যারা আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তাদের মধ্যে যদি যোগ্য থাকে এখান থেকে নিতে পারে। যদি ভিতরের থেকে প্রতিষ্ঠানের অভ্যন্তর থেকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে পদোন্নতি দিয়ে যদি ম্যানেজার করা হয়, তাহলে সেটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস বা ইন্টারনাল সোর্স। দুই, বহি উৎস এক্সটার্নাল সোর্স। প্রতিষ্ঠান বহির্ভূত উৎস থেকে নতুন কর্মী নিয়োগ করে, এতে প্রতিষ্ঠানে নতুন চিন্তাধারা ও দক্ষতা সম্পন্ন কর্মী আসে, তবে প্রশিক্ষণের প্রয়োজন এখানে কি হতে পারে। এই বহি উৎসের কিছু আবার সাব উৎস আছে, যেটা যেমন শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, কলেজ বা টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে গ্রাজুয়েট নিয়োগ করা হয়, শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিয়োগ করা হয়। এই যে আপনারা নিশ্চয় আপনার 3 ইডিয়টস এর মধ্যে কিন্তু যে কি র্যাঞ্চোর তার স্যাঞ্চোর কাহিনীটা দেখছেন, ওই যে বললো না যে তাদের যে প্রতিষ্ঠানটা, সে প্রতিষ্ঠানে কিন্তু হচ্ছে বিভিন্ন কোম্পানির সিওরা এসে বসে থাকে, আমাকে যোগ্য গ্রাজুয়েট দেন, প্রতিষ্ঠানটা ভালো। তার মানে এটা কিন্তু মানে বাহ্যিক উৎস থেকে, এটা আসলেই নেওয়া হয় আমাদের, মানে তার মানে দেখা যাচ্ছে সে পাশ করার আগে কিন্তু তার কি চাকরিটা হয়ে যাচ্ছে। কিন্তু এমন না যে ওইখানে সে কিন্তু কি নিছে, ইন্টারভিউ কিন্তু যে নিয়েছে। সুতরাং আমাদের 3 ইডিয়টস এর মধ্যে আমরা একটা কিন্তু বহি উৎসের যে উদাহরণ পাচ্ছি। চাকরির পোর্টাল ও বিজ্ঞাপন, পত্রিকা, অনলাইন জব সাইট বা সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন দিয়েও কর্মী আহ্বান করা হয়, যেমন প্রথম আলো jobs.a1.com, প্রথম আলো jobs.com, এরকম বিভিন্ন মনে করেন যে আপনার আছে। চাকরি প্রদানকারী সংস্থা আছে, রিক্রুটমেন্ট এজেন্সির মাধ্যমে যোগ্য প্রার্থী পাওয়া যায়, যেমন বিদেশে আমাদের যে ব্যক্তিরা যায় তারা এই দেশে রিক্রুটমেন্ট এজেন্সি দেয়। এই এজেন্সির এরাই কিন্তু কি করে দেশ থেকে কালেকশন করে তাকে কিন্তু প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠায়। চাকরি মেলা, বিভিন্ন জায়গায় আবার চাকরি মেলা হয়, সেখানে গিয়ে ইচ্ছা করলে দেয়ার আপনার ইয়াটা দিয়ে আসতে পারেন, সিভি দিয়ে আসতে পারেন, এবং সেখান থেকে কিন্তু কাউকে তারা ডাকে এবং পরবর্তীতে ডাকে। আছে কর্মচারী রেফারেন্স, বিভিন্ন এমপ্লয়িরাও রেফারেন্স হিসেবে কিন্তু যে কি এরকম দেয়। এবারে আমরা যাচ্ছি অ্যাপয়েন্টমেন্ট বা সিলেকশন প্রসেসের দ্বিতীয় ধাপ, অর্থাৎ এটা হচ্ছে সিলেকশন। আমরা বলছি না, অর্থাৎ প্রথম ধাপে যারা আবেদন করলো, অর্থাৎ রিক্রুটমেন্টের মাধ্যমে যে আবেদনপত্রগুলো আমরা পেলাম সেগুলোকে যাচাই বাছাই করে তাদেরকে কি করা, ইন্টারভিউ কার্ড পাঠানো, এরপরে ইন্টারভিউ নেয়া, এরপরে ফলাফল প্রস্তুত করে কি
নোটিশ বোর্ডে টাঙ্গিয়ে দেয়া যে এদের চাকরি হয়েছে, এদের আসলে যে কি চাকরি হয় নাই, মানে যাদের হয়েছে তাদের নামটাই তো আসে। এটাই হচ্ছে যে সিলেকশন। মনে রাখবেন যে এটা এই যেমন রিক্রুটমেন্টকে বলে যে পজিটিভ অ্যাপ্রোচ, এটা পজিটিভ, ইতিবাচক। কারণ এখানে বলে যে শুধুমাত্র আপনার যোগ্যতা থাকলে কি করেন, আবেদন করেন। কিন্তু সিলেকশন হচ্ছে ননিয়ার্থক, অর্থাৎ নেতিবাচক। এটাতে কিন্তু একটা গ্রুপকে বলা হচ্ছে যে আপনার চাকরি হয়েছে, আর একটা গ্রুপকে বলা হচ্ছে যে এক্সট্রিমলি সরি আপনার চাকরি হয় নাই। তার মানে রিক্রুটমেন্টে কাউকে না বলছে না, সবাইকে হ্যাঁ বলে খালি আবেদন করতে থাকেন, কিন্তু ইয়েতে সিলেকশনে কিন্তু একটা গ্রুপকে কিন্তু কি করছে, না বোধক জবাব দিচ্ছে। সেজন্য এটা হচ্ছে নেতিবাচক। আমরা দেখি মানব সম্পদ নির্বাচন হলো প্রতিষ্ঠান কর্তৃক যোগ্য উপযুক্ত প্রার্থীকে বাছাই করার একটি প্রক্রিয়া। এটি নিয়োগ প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ, যেখানে সঠিক প্রার্থীকে নির্ধারণ করা হয়। নির্বাচন প্রক্রিয়া আবেদনপত্র যাচাই, লিখিত পরীক্ষা, সাক্ষাৎকার ও প্রাসঙ্গিক পরীক্ষা অন্তর্ভুক্ত থাকে। এই প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠান তার চাহিদা অনুযায়ী সেরা প্রার্থী নির্বাচন করে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে এখানে এটা হলো যে আমাদের সিলেকশন। এবারে যদি দেখি আমরা মানব সম্পদ নির্বাচনের পদ্ধতি, প্রক্রিয়া বা ধাপসমূহ যদি আমরা যাই, এখন হচ্ছে যে পুরো প্রশ্নটা একসাথে। এতক্ষণ কি তো বলছেন যে রিক্রুটমেন্ট, তারপরে হচ্ছে কি সিলেকশন। এখন আমরা দেখব টোটাল ধাপটাকে রিক্রুটমেন্ট সিলেকশনের মধ্যে না রেখে একসাথে। প্রথমে হচ্ছে চাহিদা নির্ধারণ, ওই যে যেটা বললাম যে পিএসসি আগে শিক্ষা মন্ত্রণালয়কে বলছে যে আপনার কোন সাবজেক্টে কতজন লোক লাগবে, এত তারিখের মধ্যে কি দেন, আপনি রিকুইজিশন দেন। পিএসসি তখন বলছে ম্যানেজমেন্টে আমার 30-32 জন লাগবে, অ্যাকাউন্টিং এতজন লাগবে, ইংরেজিতে এতজন লাগবে, একটা কাগজের মধ্যে লিখে দিছে 600-700 জনের মনে করেন যে একটা তালিকা। এটাই হচ্ছে চাহিদা নির্ধারণ। এটা হলো যে প্রথম ধাপ। দ্বিতীয়ত হচ্ছে যে আবেদন আহ্বান। এবারে কি করবে পিএসসি? চিন্তা করলো যে না, সাধারণ বিসিএস এর সাথে এই টিচারদেরকে নিতে গেলে অনেক সময় লেগে যাবে, সময় সাপেক্ষ। তার চেয়ে আমরা শর্ট করি এটাকে, এটা হচ্ছে বিশেষ বিসিএস। সুতরাং এর মাধ্যমে শুধু টিচার যারা হতে চায়, লেকচারার হতে চায়, শুধুমাত্র তাদেরকে কি করছে, বলছে যে ঠিক আছে আপনি আবেদন করেন এবং এমসিকিউ আপনারা হয়তো যে 100 নম্বর বিষয়ভিত্তিক দিবেন, বাকি 100 হচ্ছে যে কি সাধারণ জ্ঞান, মানে জেনারেল, দুটো মিলিয়ে 200 নম্বরের ভিত্তিতে হবে। তাহলে কি করলো, এটা আবেদন আহ্বান করলো। আবেদন আহ্বান করার এই এতটুকু আবেদনপত্র, তার মানে আপনারা করলেন, আবেদন করলেন, এতটুকু বলা হচ্ছে যে রিক্রুটমেন্ট। এবারে শুরু হচ্ছে সিলেকশন প্রসেস। আবেদন বাছাইটা হচ্ছে যে কি আবেদনগুলো এখন যাচাই বাছাই করবে। এরপরে হচ্ছে যে কি যারা যোগ্য প্রার্থী তাদেরকে কি পাঠাবে, ইন্টারভিউ কার্ড পাঠাবে। তারপর তাদের লিখিত পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা হইতে পারে বা কারো এমসিকিউ মানে আপনার ওএমআর এর মাধ্যমে হয়ে গেল, সেটা কোনো সমস্যা না। এমসিকিউ হোক, লিখিত হোক, মানে সাপ্লাই টাইপ হোক অথবা হচ্ছে সিলেকশন টাইপ হোক, কোনো সমস্যা নাই। যে পরীক্ষাই হোক, যত ধরনের পরীক্ষাই হোক, যেমন আর্মিতে আরও ভিন্ন ধরনের পরীক্ষা আছে, পুলিশে আরও ভিন্ন ধরনের কিছু পরীক্ষা আছে, গোয়েন্দা সংস্থা আরও কিছু ভিন্ন ধরনের আছে, আপনার ইয়াতে মেডিকেলে আরও কিছু ভিন্ন ধরনের পরীক্ষা আছে। তাহলে এই বিভিন্ন পরীক্ষাগুলো, যত ধরনের পরীক্ষা আছে, এগুলো হচ্ছে সিলেকশনের অন্তর্ভুক্ত। সাক্ষাৎকার হতে পারে, চিকিৎসা হতে পারে। এরপরে কি করা হয়, চূড়ান্ত নির্বাচন করা হয়। এরপরে তাকে কি 8 নম্বরে হচ্ছে যে নিয়োগ প্রদান, অর্থাৎ নির্বাচিত প্রার্থীকে নিয়োগপত্র দিয়ে কাজে যোগদানের জন্য অনুরোধ করা হয়। এই ধাপগুলো অনুসরণ করে একটি প্রতিষ্ঠান দক্ষ ও উপযুক্ত মানব সম্পদ নির্বাচন করে। কর্মী নিয়োগ হয়ে গেল। এখন কর্মী নিয়োগ হওয়ার পর তো আসলে যে ট্রেনিং হতে হবে, যেমন আপনারা যখন জয়েন করবেন বিসিএস এ, তখন আপনাদেরও কিন্তু কি হবে, প্রশিক্ষণ হবে। 6 মাসের আমাদের নায়েম 6 মাসের একটা ট্রেনিং এর আয়োজন করবে। সেখানে হচ্ছে যে আপনাকে পৃথিবীর, বাংলাদেশে যত ধরনের আইন কানুন আছে সব কিছু আপনাকে পড়ানো হবে, আপনাকে জানাবে, এবং আপনি কাজটা কিভাবে করবেন সে বিষয়গুলো আপনাকে জানাবেন। না হলে তো আপনি জানবেন কিভাবে? শিক্ষা প্রতিষ্ঠানে তো আপনি শুধু সাবজেক্ট পড়ে আসছেন, জব রিলেটেড পড়া তো আপনি পড়েন না। এই জব অর্থাৎ পদের সাথে সম্পর্কিত যে কত বিষয় আপনাকে জানাতে হবে, সেটা প্রশিক্ষণের মাধ্যমে। মনে রাখতে হবে যে শিক্ষা মানুষকে সুশীল করে আর প্রশিক্ষণ করে শানিত। আপনি শিক্ষা অর্জন করে চাকরি পাবেন, কিন্তু প্রশিক্ষণের মাধ্যমে আপনাকে শানদার করা হবে এবং আপনাকে প্রতিষ্ঠানে নিয়োগ করা হবে। আপনি প্রতিষ্ঠানে, আপনার তখন প্রতিষ্ঠানের জন্য হবেন যে হিউম্যান রিসোর্স, অর্থাৎ আপনি রূপান্তরিত হবেন কিসে, মানব সম্পদে। তো মানব সম্পদে রূপান্তর করা প্রথম প্রক্রিয়া হচ্ছে যে কি প্রশিক্ষণ।
সুতরাং কি, প্রশিক্ষণ হলো একটি পরিকল্পিত কার্যক্রম যার মাধ্যমে কর্মীদের জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গির উন্নয়ন করা হয়। তিনটে জিনিস, জ্ঞান, দক্ষতা এবং দৃষ্টিভঙ্গি। অর্থাৎ আপনি বলা হচ্ছে প্রশিক্ষণে ঢুকবেন একভাবে আর বের হবেন আপনি ভিন্নভাবে। হ্যাঁ, প্রত্যেকটা জবের সাথে আপনার আচার আচরণের কি ভিন্নতা আছে সেই রকম হবে। একজন মানুষকে আপনি দেখলে, একজন এডমিন ক্যাডার, একজন মনে করেন যে এডুকেশন ক্যাডার, অথবা একজন পুলিশে যিনি আছে, অথবা একজন মিলিটারি আছে, এক একজনের আচরণ, চাল চলন, কথাবার্তা দেখবেন যে ভিন্ন হয়ে যায়। কেন? কারণ প্রশিক্ষণের মাধ্যমে তার দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করে দেওয়া হয়, তাকে ভিন্নভাবে মনে করেন যে পরিশীলিত করে শান দিয়ে বের করে। 6 মাস আগে ঢুকছে একরকম আর বের হয় ভিন্নভাবে। যে আগে হয়তো যে বন্ধুরা খুব অনায়াসে মনে করেন যে পটপট করে কথা বলছে, প্রশিক্ষণের ফলে সেই বন্ধুটাই দেখবেন যে চুপ হয়ে গেছে। অর্থাৎ কেন? তাকে, এটার নামে হচ্ছে প্রফেশনালিজম। সুতরাং পেশাদারিত্ব শিখাইতে হলে কি লাগবে? প্রশিক্ষণ লাগবে। এখন এই প্রশিক্ষণের গুরুত্ব কি? প্রশিক্ষণে দেখা যাচ্ছে যে স্কিল ডেভেলপ করে। কি করে? আমাদের স্কিল ডেভেলপ করে। প্রশিক্ষণের মাধ্যমে কর্মীরা নতুন দক্ষতা অর্জন করে, এটি কাজের গুণগত মান বাড়াতে সাহায্য করে, পুরো প্রতিষ্ঠান দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে পারে। 2, কর্মক্ষমতা বৃদ্ধি করে। কারণ প্রশিক্ষণ কর্ম দক্ষতা বৃদ্ধি মানে কি? দক্ষতার উন্নয়ন হওয়া মানেই হচ্ছে আপনি আগের থেকে কি, আপনি অনেক বেশি উৎপাদন করতে পারবেন। 3, প্রযুক্তি ব্যবহার সক্ষমতা। তাহলে প্রশিক্ষণ, এই যে প্রযুক্তিগুলো তো পরে আসছে, আমরা তো দেখি নাই, কিন্তু এখন যখন আসছে, আমরা যখন কাজ করতে যাচ্ছি দেখছি যে কি প্রযুক্তি ছাড়া আসলে কাজ করা যাচ্ছে না। তখন আমরা বিভিন্ন কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছি, অ্যাডভান্স ট্রেনিং নিচ্ছি, এগুলো নিয়ে কিন্তু আমরা নিজেদেরকে কি করতেছি, প্রতিযোগিতাশীল যে বিশ্ব তার সাথে খাপ খাইয়ে চলার কিন্তু যে চেষ্টা করছি। তার মানে প্রশিক্ষণের কোনো বিকল্প নাই। কর্মী সন্তুষ্টি, এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন। এখন আমরা যদি দেখি, প্রশিক্ষণ কর্মীদের দক্ষ করে তোলে, ফলে আত্মবিশ্বাস বাড়ে, এতে তারা কাজের প্রতি আগ্রহী হয়, ফলে কর্মস্থানে সন্তুষ্টি ও মনোবল বৃদ্ধি পায়। মনে রাখবেন, প্রশিক্ষণ প্রাপ্ত ব্যক্তি অনেক সন্তুষ্টির সাথে কার্য সম্পাদন করতে পারে। আর যদি তার প্রশিক্ষণ না থাকে, সে শুধু ফালাই একটা ভাব থাকে, কারণ সে তো পারে না এটা। সুতরাং সে সবসময় অসন্তুষ্টি। কাজে যাচ্ছে মানে হচ্ছে মনে হয় যে সে একটা যুদ্ধক্ষেত্রে যাচ্ছে, কি বিপদে পড়তে যাচ্ছে, কারণ সে তো এটা পারে না। অমুকে গিয়ে বলে যে আমাকে একটু এটা দেখাই দেন, তমুকে গিয়ে বলেন যে দেখাই দেন। তাহলে সে কি থাকে? সবসময় বিব্রত থাকে, তার মধ্যে অসন্তুষ্টি থাকে। ভবিষ্যৎ নেতৃত্ব গঠন। প্রশিক্ষণের মাধ্যমে সম্ভাবনাময় কর্মীদের নেতা হিসেবে গড়ে তোলা যায়। এটি ব্যবস্থাপনা ধারাবাহিকতা নিশ্চিত করে, ভবিষ্যতের জন্য দক্ষ ব্যবস্থাপক তৈরি হয়। মনে রাখবেন, প্রত্যেক ব্যবস্থাপকও কিন্তু নেতা, আর প্রতিটি নেতাই কিন্তু কি এখানে ব্যবস্থাপক। ত্রুটি হ্রাস। প্রশিক্ষণের মাধ্যমে কর্মীরা কাজের সঠিক পদ্ধতি জানতে পারে, ফলে ভুল ও দুর্ঘটনার সম্ভাবনা কমে যায়। এটি সময় ও সম্পদের কি অপচয় হ্রাস করে। কর্মী সংরক্ষণ। প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা প্রতিষ্ঠান পরিবর্তনের প্রবণতা কমায়, কারণ তারা উন্নয়নের সুযোগ পায়, ফলে দক্ষ কর্মী দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠানে থাকে। কারণ প্রশিক্ষণের মাধ্যমেই কিন্তু আপনি কর্মীদেরকে কি করতে পারবেন, প্রতিষ্ঠানের মধ্যে একদম ঢুকে ফেলতে পারবেন, সে যাতে প্রতিষ্ঠানটাকে ওন করে। যে একবার ওন করছে, সে আর এই প্রতিষ্ঠান ছেড়ে যাবে না। প্রতিযোগিতায় টিকে থাকা। সুশিক্ষিত ও প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী বাহিনী প্রতিষ্ঠানকে প্রতিযোগিতায় এগিয়ে রাখে, তারা উদ্ভাবনী চিন্তায় দক্ষ হয়ে ওঠে, ফলে প্রতিষ্ঠান বাজারে ভালো অবস্থান ধরে রাখতে পারে। এবারে আসেন প্রশিক্ষণের বিভিন্ন পদ্ধতি। এমসিকিউ প্রশ্ন কিন্তু এখান থেকে বেশি হবে। প্রশিক্ষণের বিভিন্ন পদ্ধতি। প্রশিক্ষণের বিভিন্ন পদ্ধতির মধ্যে 2 ধরনের পদ্ধতি আছে। কিছু হচ্ছে অন দি জব ট্রেনিং, কিছু হচ্ছে অফ দি জব ট্রেনিং। যেমন আমরা এগুলো দেখি, এগুলো আপনারা পড়ে আসছেন, যেমন লেকচার দিচ্ছি, এটাও কিন্তু এক ধরনের কি প্রশিক্ষণ পদ্ধতি। কাজের মধ্যে প্রশিক্ষণ। তাহলে এই পদ্ধতিতে কর্মীরা তাদের বাস্তব কাজ করতে করতে প্রশিক্ষণ লাভ করে। এই পদ্ধতিতে সিনিয়র বা অভিজ্ঞ কর্মীর সহায়তা কাজ শেখা হয়। এটি বাস্তব অভিজ্ঞতা অর্জনের কি কার্যকর উপায়। অন দ্য জব, অর্থাৎ আগে দিয়ে দেয়, আপনার জয়েন দিয়ে দেখা যাচ্ছে যে হয়তো প্রশিক্ষণ পরে হবে, কিন্তু এখন একজন সিনিয়রকে বলে, আচ্ছা রহিম সাহেব, আপনি ওনাকে একটু দেখাই দিয়েন চেকগুলো কিভাবে লিখতে হয়, কিভাবে ডিসবার্স করতে হয়, টাকা দিতে হয়, এগুলো একটু দেখেন। দেখে শিক্ষাটা হচ্ছে অন দি জব। 2, ক্লাসরুম ভিত্তিক প্রশিক্ষণ। এই প্রশিক্ষণ কক্ষে শিক্ষক বা প্রশিক্ষক দ্বারা পরিচালিত হয়। তাত্ত্বিক জ্ঞান ও দক্ষতা শেখাতে এটি উপকারী, বিশেষ করে নতুন কর্মীদের মৌলিক ধারণা দেওয়ার জন্য ব্যবহৃত হয়। ক্লাসরুম ভিত্তিক প্রশিক্ষণ, আপনি যখন নামে যাবেন, আমাদের কিছু ট্রেনিং কিন্তু যেরকম ক্লাসরুম ভিত্তিক হবে। ই লার্নিং প্রশিক্ষণ,
অনলাইনে ভিডিও কোর্স বা সফটওয়্যারের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়। এটি সময় স্থান নির্ভরতা কমায়, স্বশিক্ষা আগ্রহী কর্মীদের জন্য এটি উপযুক্ত পদ্ধতি। আপনি দেখবেন যে ফটোগ্রাফির উপর ইচ্ছা করলে আপনি কিন্তু অনলাইনে এখন একটা কিনিয়ে নিতে পারেন, ট্রেনিং নিয়ে নিতে পারেন। তাহলে ই লার্নিং প্রশিক্ষণ। এটা ইন্টার্নশিপ প্রশিক্ষণ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিষ্ঠান ভিত্তিক বাস্তব অভিজ্ঞতা অর্জন করে প্রতিষ্ঠান দক্ষ কর্মী বাছাইয়ের সুযোগ পায়। এটি কর্মী নিয়োগের পূর্ব প্রস্তুতি হিসেবেও কাজ করে। ইন্টার্নশিপ, ডাক্তাররা তো ইন্টার্নশিপের মাধ্যমে ডাক্তারি শিখে 1 বছর, তারা 5 বছরের পরে 1 বছর মনে করে ইন্টার্নশিপ করে। এছাড়া হচ্ছে আমাদের বিবিএর এমবিএর স্টুডেন্টরাও কিন্তু কি করে, বিভিন্ন প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করে, 6 মাস করে, 3 মাস করে, 1 বছর করে। হ্যাঁ, অর্থাৎ সে কাজটা শিখে ইন্টার্নশিপের মাধ্যমে। রোল প্লে অর্থাৎ অভিনয় বা ভূমিকা ভিত্তিক প্রশিক্ষণ। এই পদ্ধতিতে কর্মীরা বিভিন্ন পরিস্থিতিতে ভূমিকা পালন করে শেখে। বিশেষ করে ব্যবস্থাপনা ও গ্রাহক সেবা কাজে এটি ব্যবহৃত হয়। এটি যোগাযোগ ও আচরণগত দক্ষতা উন্নয়নে সহায়ক হয়। ভূমিকা বিনয়ের আর একটা বিষয় হচ্ছে যে কি অনেক সময় দেখা যায় যে কেউ হার্ট অ্যাটাক করলো, তো এখন হার্ট অ্যাটাক করলে অথবা পানিতে ডুবে গেলে কিভাবে তার পানি বের করবে অথবা কিভাবে তার নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস পরিচালনা করবে, একজন আরেকজনকে কিন্তু কি করে বুকের উপরে চাপ দিয়ে অথবা মুখে মুখ লাগিয়ে পানি বের করার যে পদ্ধতিটা, এটা দেখিয়ে দিতে হয়। এটা হচ্ছে এক ধরনের রোল প্লে। শুধু এটা মুখে বললে হবে না, মানে লেকচারের মাধ্যমে এটা কি করা যাবে না, শেখানোও যাবে না। 6 নম্বর দেখুন তো অফ দ্য জব প্রশিক্ষণ। এই প্রশিক্ষণ প্রতিষ্ঠান বহির্ভূত স্থানে হয়ে থাকে। বিশেষজ্ঞ ট্রেনার বা প্রশিক্ষণ কেন্দ্রে জ্ঞান দেওয়া হয়। এটি গভীর ও পরিকল্পিত প্রশিক্ষণের জন্য উপযুক্ত। 7, সেমিনার ও কর্মশালা। বিশেষজ্ঞদের মাধ্যমে নির্দিষ্ট বিষয়ে আলোচনা অনুশীলন হয়। এটি উন্নত ধারণা ও বাস্তব কৌশল শেখায়। পেশাগত বিকাশে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 8, সিমুলেশন প্রশিক্ষণ। সিমুলেশন জটিল কাজের অনুকরণে কৃত্রিম পরিবেশ তৈরি করে প্রশিক্ষণ দেওয়া হয়। পাইলট বা সার্জনের মতো পেশায় এটি বেশি ব্যবহৃত হয়। এবারে দেখুন আমরা আসছি এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট অর্থাৎ নির্বাহী উন্নয়ন। নির্বাহী উন্নয়নে যদি আমরা একটু দেখি, এক্সিকিউটিভ ডেভেলপমেন্টে নির্বাহী উন্নয়ন অর্থাৎ এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট বা নির্বাহী উন্নয়ন বলতে প্রতিষ্ঠানের উচ্চপদস্থ বা ব্যবস্থাপনাগত কর্মীদের দক্ষতা, জ্ঞান ও নেতৃত্ব গুণ উন্নয়নের প্রক্রিয়াকে বোঝায়। এর মাধ্যমে তারা সিদ্ধান্ত গ্রহণ, সমস্যা সমাধান এবং পরিকল্পনা প্রণয়নে আরও দক্ষ হন। এই উন্নয়ন কর্মসূচি বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার, কোচিং ও বাস্তব কাজের মাধ্যমে পরিচালিত হয়। এটি ব্যক্তিগত ও পেশাগত বিকাশে সহায়তা করে। প্রতিযোগিতামূলক পরিবেশে প্রতিষ্ঠানে টিকে থাকার জন্য দক্ষ নেতৃত্ব গড়ে তোলা অপরিহার্য। এছাড়া ভবিষ্যতের নেতৃত্বের উপযুক্ত প্রার্থী প্রস্তুত করাও এর লক্ষ্য। সুতরাং এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট মানব সম্পদ ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাহলে দেখা যাচ্ছে এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট, আমরা বলছি যে নির্বাহী উন্নয়নের জন্য যে প্রশিক্ষণ দেওয়া হয় তার জন্য কিন্তু যে কি লাগবে, প্রত্যেকটা নির্বাহী যে লেভেলে হোক তার লেভেল অনুযায়ী কিন্তু কি করতে হবে, এই প্রশিক্ষণ দিতে হবে। এবং প্রশিক্ষণে কিন্তু যে কি তারা অনেক বেশি নিজেরা আস্তে আস্তে ডেভেলপ হবে এবং ওই পদের জন্য কিন্তু যে তারা এক একটা অ্যাসেট রূপান্তরিত হবে। পারফরমেন্স অ্যাপ্রাইজাল। এবারে যদি আমরা দেখি কার্য সম্পাদন মূল্যায়ন। কার্য সম্পাদন মূল্যায়নে যদি আমরা দেখি যে কার্য সম্পাদন মূল্যায়নে যদি আমরা দেখি, এখন কাজে যে কর্মীদেরকে আমরা নিয়োগ করলাম, প্রশিক্ষণ দিলাম, নির্বাহীতে উন্নত হলো, তারা কাজ করছে, তাদের কাজটা কি মূল্যায়ন করতে হবে না? এটাকে বলা হচ্ছে যে অ্যাপ্রাইজাল। এই অ্যাপ্রাইজালে আসলে যে পারফরমেন্স অ্যাপ্রেজাল অর্থাৎ ইভ্যালুয়েশন আমরা শব্দটা ব্যবহার করি, কিন্তু আসলে যে এখানে বলছে অ্যাপ্রেজাল। হ্যাঁ, পারফরমেন্স অ্যাপ্রেজাল বলতে কোনো কর্মীর কাজের মূল্যায়নের একটি প্রক্রিয়াকে বোঝায়। এটি নির্দিষ্ট সময় অন্তর তার কর্মদক্ষতা, কাজের মান, তারপরে হচ্ছে আচরণ ও লক্ষ্য পূরণ কতটা হয়েছে তা যাচাই করে। মূল্যায়নের ভিত্তিতে কর্মীকে প্রশংসা, পদোন্নতি, বেতন বৃদ্ধি বা প্রশিক্ষণের সুযোগ দেওয়া হয়। এটি কর্মীর পেশাগত উন্নয়ন ও প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের সহায়ক। এই প্রক্রিয়ায় সুপারভাইজার বা ব্যবস্থাপকরা তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ করেন। পারফরমেন্স অ্যাপ্রেজাল কর্মীদের উদ্দীপনা বাড়াতে সাহায্য করে। এটি মানব সম্পদ ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ একটি কৌশল। তাহলে পারফরমেন্স অ্যাপ্রেজাল, এটাকে বাংলা করি আমরা কার্য সম্পাদন মূল্যায়ন, কারণ পারফরমেন্সের বাংলা ধরা হয় যে কার্য সম্পাদন। কারণ সম্পাদন করার পরে না আপনার কি হবে,
পারফরমেন্সটা আসবে, যদিও আমরা এটাকে কর্মক্ষমতা বা বিভিন্ন ক্ষেত্রে বলি। সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ অংশ এবং এর মাধ্যমেই কিন্তু নির্ধারণ হয় কার বেতন বাদাদি সুযোগ সুবিধা কেমন হবে, কে পদোন্নতি পাবে, কার ট্রান্সফার হবে, কার বেতন বাড়বে, কে বাড়ি পাবে, গাড়ি পাবে, অথবা বিদেশে ট্রেনিং পাঠানো হবে। এটা কিন্তু অ্যাপ্রেজালের উপরে কি নির্ভর করে। জাস্ট হচ্ছে পরীক্ষা নিয়ে যেমন হচ্ছে ঘোষণা দেওয়া হয় কি গোল্ডেন A+ পেয়েছে, অথবা হচ্ছে যে কি কি ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, অনেকটা ওই রকম টাইপেরই। এখন অবজেক্টিভস অফ পারফরমেন্স অ্যাপ্রেজাল, কার্য সম্পাদন মূল্যায়নের উদ্দেশ্য সমূহ কি কি? প্রথম উদ্দেশ্য হচ্ছে কার্যক্ষমতা মূল্যায়ন। প্রথম উদ্দেশ্য হচ্ছে কার্যক্ষমতা মূল্যায়ন, অর্থাৎ কর্মীদের কাজের গুণগত মান, দক্ষতা ও লক্ষ্য পূরণের অগ্রগতি মূল্যায়নের জন্য এটি ব্যবহার করা হয়। 2 হচ্ছে প্রশিক্ষণ ও উন্নয়ন চিহ্নিতকরণ। কোন কর্মী কোথায় দুর্বল তা নির্ধারণ করে প্রয়োজনীয় প্রশিক্ষণ পরিকল্পনা করা হয়। কারণ আপনি যদি তার কাজটাকে যদি ইভ্যালুয়েট করেন, কর্মীর কাজ যদি ইভ্যালুয়েট করেন, আপনি যদি দেখেন যে কেউ আসলে পিছিয়ে পড়ছে অথবা সে অনেক ক্ষেত্রে ভালো, একটা ইন্ডিকেটরে খারাপ অথবা মাঝামাঝি, তাহলে সেটাকে বেটার করার জন্য তাকে কি করেন, একটা প্রশিক্ষণের ব্যবস্থা করেন, সে প্রশিক্ষণে তাকে পাঠান, তাহলে তার সমস্যাটার কি হয়ে যাবে, সমাধান হয়ে যাবে। 3 পদোন্নতি ও আর্থিক পুরস্কার নির্ধারণ। কর্মীদের কাজের ভিত্তিতে পদোন্নতি, বোনাস বা ইনসেন্টিভ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এটা আমরা একটু বলেছি, অর্থাৎ কাকে পদোন্নতি দেওয়া হবে, কাকে আর্থিক বিভিন্ন সুযোগ সুবিধাগুলো দেওয়া হবে, সেটা যেমন দেখবেন এই পারফরমেন্স অ্যাপ্রিজালের উপরে ভিত্তি করে আমাদের দেখি কিন্তু কি বিভিন্ন পুরস্কার, মনে করেন যে আপনার এই শ্রেষ্ঠ মনে করেন যে সৎ দক্ষ কর্মী হিসেবে বিভিন্ন রকম কিন্তু যে শুদ্ধাচার পুরস্কার আছে, সেই শুদ্ধাচার পুরস্কারে দেখা যায় তাকে একটা সার্টিফিকেট দেওয়া হয় 1 বছরের, এবং হচ্ছে 1 মাসের সমমানের মনে করেন যে কি বেসিক দেওয়া হয়। তাহলে যদি আপনি অ্যাপ্রিজালটা যদি না করেন তাহলে তো এটা দিবেন কিভাবে? আর এটা করাই হয় প্রতিষ্ঠানের মধ্যে একটা প্রতিযোগিতা তৈরি করার জন্য, কর্মীদের মধ্যে স্পিড আরো বাড়ানোর জন্য। মোটিভেশন বা উদ্দীপনা বাড়ানো, কাজের স্বীকৃতি ও প্রশংসা কর্মীদের মাঝে উৎসাহ ও আত্মবিশ্বাস বাড়ায়। মোটিভেশন অর্থাৎ কাজের স্বীকৃতি, অ্যাপ্রেজালের মাধ্যমে কি করব, আমি তাকে মোটিভেট করব, তাকে স্বীকৃতি দিব, তাকে বলবো যে ঠিক আছে এই বছরের শ্রেষ্ঠ কর্মী হচ্ছে যে এই অমুক ব্যক্তি, তাহলে দেখা যাচ্ছে যে তার মধ্যে তখন কি হবে, উদ্দীপনা বাড়বে। আছে আমাদের যোগাযোগ উন্নয়ন। যোগাযোগ উন্নয়নটা কি, ব্যবস্থাপনা ও কর্মীদের মধ্যে খোলামেলা আলোচনা ও মত বিনিময়ের সুযোগও কিন্তু যে তৈরি করে এই অ্যাপ্রেজাল। মানব সম্পদ পরিকল্পনা, ভবিষ্যতে প্রতিষ্ঠানে কত জনবল, কোন দক্ষতা কর্মী প্রয়োজন হবে তা নির্ধারণে সহায়তা করে। এখন যদি আমি নিয়ে দেখা গেল যে আমি অ্যাপ্রেজাল করলাম, ইভ্যালুয়েট করলাম, এবং দেখা গেল যে আমার আসলে যে এই সফটওয়্যার রিলেটেড অথবা বিদেশের সাথে বিভিন্ন ইনফরমেশন ডাটা ট্রান্সফারে আমার আসলে যে কি একজন ব্যক্তি দরকার, এটা আমার যারা আছে এদেরকে দিয়ে চলছে না, তাহলে দেখা যাচ্ছে আমি কি করতে পারবো, প্ল্যান করতে পারবো আমরা যে প্রতিষ্ঠানের জন্য আসলে যে এই যে রকম কর্মী লাগবে, এবং এটা তো বের হয়ে আসবে পারফরমেন্স অ্যাপ্রেজালের মাধ্যমে। কার্যক্ষমতা ডকুমেন্টেশন, কর্মীদের মূল্যায়নের লিখিত নথি ভবিষ্যতের সিদ্ধান্ত গ্রহণেও কিন্তু কি হয়, সহায়ক হয়। 8 চাকরি থেকে অব্যাহতির ভিত্তি, দুর্বল পারফরমেন্সের কর্মীদের স্থানান্তর বা অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত এটি ভূমিকা রাখে। কারণ হচ্ছে এখন দেখা যাচ্ছে তাকে কোনো রকমের প্রমোশন দিলাম, তাকে মোটিভেশন দিলাম, কিন্তু তার কার্য দক্ষতা কিন্তু কি বাড়ছে না, প্রতিষ্ঠানকে সে করছে না, অথবা তার মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হচ্ছে না, তাহলে তো এটা প্রতিষ্ঠানের জন্য একটা কিন্তু যে কি কাটা। তাহলে কাটাকে আমরা সুযোগ দিচ্ছি, দেওয়ার কিন্তু আমরা কি করি নাই, তাকে চাকরি থেকে রিমুভাল করি নাই, কিন্তু যখন থেকে গেল আর সুযোগ দেওয়ার পরেও কোনো কাজ হচ্ছে না, তখন এই অ্যাপ্রেজালের মাধ্যমে, মূল্যায়নের মাধ্যমে তাকে আমরা একসময় কি করব, গুড বাই জানাবো। দেখুন যে আমরা আসন্ন BCS পরীক্ষার জন্য হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিও আছে, যে প্রশ্নগুলো আসলে যে ইতিমধ্যে আপনারা দেখেছেন, এগুলো একটু পড়বেন আপনাদের পড়ার সুবিধাতে, কিন্তু এগুলোকে আমরা কোট করে একটু দিয়েছি, এগুলোর ভিতরে কিন্তু যে কি আরো অনেক কিছু আছে। কিন্তু আপনি MCQতে এখন কিন্তু MCQতে আর আগের মতো যেমন আপনার যে প্রশ্নটা হয় বাংলাদেশ বিষয়াবলী হবে অথবা আন্তর্জাতিক বিষয়াবলী, যে সাধারণ জ্ঞান অংশটা, এটা অনেক সময় হচ্ছে জ্ঞান ভিত্তিক প্রশ্ন, মুখস্থ জানা থাকলে আপনি উত্তর দিতে পারবেন। কিন্তু এখানে কিছু কিছু কিন্তু কি জ্ঞান থেকে অনুধাবন লেভেলে কিন্তু প্রশ্ন হয়, সেই জন্য আপনার প্রতিটা কনসেপ্ট খুব ভালোভাবে পড়া থাকলেই শুধুমাত্র কি করতে পারবেন, যে আপনি উত্তর দিতে পারবেন।
আমরা যদি দেখি কিছু আমাদের বহু নির্বাচনী প্রশ্ন আছে, আমরা যারা ইতিমধ্যে জয়েন করেছেন 49তম স্পেশাল বিসিএস এ যারা সম্ভাব্য পরীক্ষার্থী, আপনারা ইতিমধ্যে তো আবেদন করেছেন এবং প্রস্তুতি আপনারা নিয়ে যাচ্ছেন আমাদের আজকে ওপেন ক্লাসটায়। আপনাদের যদি আজকে এইচআরএম বা অন্য যে কোনো টপিক সম্পর্কে কোনো যদি প্রশ্ন থাকে, আপনারা কমেন্ট বক্সে প্লিজ আপনাদের প্রশ্নগুলো লিখুন। ফিল ফ্রি অ্যান্ড রিল্যাক্স, কোনো সমস্যা নেই, আমরা উত্তর দিব আর কি যে শেষে। আমরা যদি দেখি 1 নম্বর মানব সম্পদ ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য কি, খেয়াল করে দেখেন। এটার মূল উদ্দেশ্য হচ্ছে কর্মীদের দক্ষতার উন্নয়ন। মূল উদ্দেশ্য হচ্ছে কর্মীদের দক্ষতা, কিন্তু উৎপাদন বৃদ্ধি, প্রযুক্তি উন্নয়ন, বাজার বিশ্লেষণ এগুলো কিন্তু মূল উদ্দেশ্য নয়। এগুলো হয়তো পরোক্ষভাবে কাজ হয়, কিন্তু কর্মীদের দক্ষতা উন্নয়নের উদ্দেশ্যেই কিন্তু মানব সম্পদ ব্যবস্থাপনা এই কাজটা করে। আমরা যদি দেখি এখানে অনেকগুলো মনে করেন যে আমাদের প্রশ্ন আছে, আপনারা এই প্রশ্নগুলো একটু দেখে নেবেন। এগুলো আসলে তো এই সবগুলোর উত্তরও কিন্তু যে আমরা দিয়ে দিচ্ছি। তো সুতরাং আমরা এই এটা এখানে যায়, আমরা এবারে কিছু প্রশ্ন পত্রে মনে করেন যে আপনাদের চলে যাচ্ছে। আপনারা যে সকল প্রশ্ন করেছেন সেগুলো সম্পর্কে মনে করেন যে আমরা একটু দেখব, আমরা উত্তর দিব। যারা এখনো প্রশ্ন করেন নাই, আপনি এখনই কিন্তু যে প্রশ্নের উত্তর দিতে পারেন। যে আমরা দেখছি শরীফুল ইসলাম বগুড়া থেকে, রোদেলা আকাশ, হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। হ্যাঁ রোদেলা আকাশ, আপনি বলছেন যে এই বিষয়ে ভর্তি আছেন না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বন্ধুদেরকেও সেটা বলবেন। বেসিক কোন ক্লাসের বই পড়লে ভালো হয় একটু বলবেন। হ্যাঁ, এখন আমাদের ইন্টারমিডিয়েটের সিলেবাসটা কিন্তু এটা খুবই ভালো। আপনি এটার জন্য কিন্তু ইন্টারমিডিয়েটের বইটা, অর্থাৎ আমাদের ব্যবস্থাপনা যে বইটা, আমার নিজেরও কিন্তু যে বই আছে, ইচ্ছা করলে আপনারা এই বইটা আগে একটু শেষ করে ফেলেন। সেখানে সব কিছু আছে, মানে একদম ব্যবস্থাপনা শুরু থেকে শেষ পর্যন্ত, যেটা অনেক কিছু কিন্তু যে কি কাভার করবে। তা আমি বলবো যে এই উচ্চ মাধ্যমিকে আমরা এর আগেও কিন্তু আপনাদের মতো আমরা তো পরীক্ষা দিয়ে এসেছি, সবসময় কিন্তু উচ্চ মাধ্যমিকের যে ব্যবস্থাপনা, অর্থাৎ ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র, সেটাকে কিন্তু বেসিক হিসেবে ধরা হয় আর কি। এবং সেটা কিন্তু নামে উচ্চ মাধ্যমিক হলেও সেটা কিন্তু কি উপরের লেভেলে সব কিছুর কিন্তু একটা বেসিক, সেটা পড়েন। এরপরে হচ্ছে যে আপনার প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট আছে, আপনাদের যে বইটা, যেটা আপনারা হয়তো বিবিএ অনার্স প্রথম বর্ষে আপনারা পড়েছেন। এছাড়া থার্ড ইয়ারে আপনার ইয়েটা আছে, ম্যানেজমেন্ট থট আছে, মাস্টার্সে যেটা আমরা পড়াই ম্যানেজমেন্ট থট। এই দুটা বই মনে করেন যে আপনারা খুব ভালোভাবে একটু পড়েন। হ্যাঁ, বৃক্ষলতা স্যার একটি বিষয় জানতে চাচ্ছি, ক্লাসটা কখন হয়, প্রত্যেকদিন বা সপ্তাহে কতদিন হয়? সেটা নিশ্চয় আশা করি যে আপনারা গ্রুপের আমাদের যে মডারেটররা আছে ওনারা খুব সুন্দর করে আপনাদের জবাব দিয়ে দিবে। আমি এটা বলবো কবে কবে হয় সেই এটা দিয়ে দিবে আর কি, যে ওনারা শিডিউলটা। মোহাম্মদ জামশেদ হোসেন, স্যার বিশ্বভিত্তিক পরীক্ষা কি ইংরেজি না বাংলা মাধ্যমে হওয়ার সম্ভাবনা বেশি? বিষয়টা হচ্ছে যে আমরা কখনোই কিন্তু কোনো পরীক্ষা ইংরেজিতে লিখি নাই, যেহেতু আমাদের অধিকাংশই বাংলা মিডিয়ামে আমরা পড়াশোনা করি, সেহেতু আমরা উত্তর লিখি বাংলায়, কিন্তু প্রশ্ন ইংরেজিতে হতে পারে। সেই জন্য আপনি যখন প্রস্তুতি নেবেন, যেমন আপনি সারা জীবন পড়ে আসছেন কর্মী সংগ্রহ বা মানব সম্পদ সংগ্রহ, কিন্তু এখন আসলো রিক্রুটমেন্ট, আপনি বুঝতেছেন না, তাহলে তো আপনি উত্তরটা দিতে পারবেন না। সেই জন্য প্রত্যেকটা আপনার কনসেপ্টের শিরোনামের সাথে আপনারা যে কাজটা করবেন, শিরোনামের ইংরেজি এবং বাংলা দুটাই কিন্তু যে কি পড়ে নেবেন। আমরা কিছু কিছু টপিক কিন্তু ইংরেজিতেও নিয়েছি। হ্যাঁ, আপনাদের মধ্যে কেউ যদি ইংলিশ ভার্সনে যদি খুব ভালো হন, তাহলে ইংলিশে আপনি উত্তর লিখতে পারেন, কিন্তু প্রশ্ন আপনার ইংরেজিতে থাকে, প্রশ্ন ইংরেজিতে থাকে। এমন হতে পারে বাংলায়ও হয়তো বা প্রশ্ন দিলেও দিতে পারে। হ্যাঁ, মশিউর রহমান, ব্যবস্থাপনা সাবজেক্টে আবেদনের সংখ্যা কি জানা যাবে? আবেদনের সংখ্যাটা এটা ঠিক আছে, আমরা লাইভ এমসিকিউকে কর্তৃপক্ষকে মেসেজটা দিয়ে দিচ্ছি আর কি, যে আমরা আশা করি যে যদি জানে, এখন যেমন টোটাল সংখ্যাটা 3 লাখ প্লাস টোটালের জন্য আবেদন করেছে। হ্যাঁ, এখন সেখানে ব্যবস্থাপনার সংখ্যাটা কত সেটা ঠিক যদি আইডেন্টিফাই করা যায় সেটা বলা যাবে, কিন্তু মনে রাখবেন আপনার সংখ্যার উপরে না, 1 লাখে পরীক্ষা দেয়, কিন্তু পদ তো আছে 30-এর উপরে, আর আপনি তো 30টা পদের দরকার না, আপনার তো হচ্ছে যে কি একটা পদের দরকার, বাকি 29টা ওদেরকে দিয়ে দেন।
ঠিক আছে? তো সুতরাং সবার আগে কনফিডেন্স। মনে রাখবেন, যে বছর চাকরি হবে আপনার, সে বছর একটাও পদ যদি থাকে আপনার হবে, কিন্তু তার জন্য আপনাকে কিন্তু কি সেটা চেষ্টাটা কিন্তু রেখে যেতে হবে। এবং আপনাদের প্রতিযোগিতা হবে সবার নিজের সাথে, নিজের, আরেকজনের সাথে না। আপনি নিজে নিজেকে বুঝতে পারবেন যে আপনি কতটুকু ভালো করছেন। হ্যাঁ, মশিউর রহমান বলছেন যে স্যার অধ্যায়ভিত্তিক প্রচুর এমসিকিউ দিলে ভালো হতো। আমাদের ওই যে আপনাদের যেমন সময় স্বল্পতা, আমাদেরও সময় স্বল্পতা, আমরা এটা নিয়ে কাজ করছি। আশা করি যে এই জায়গায় আমরা দিব এটা আর কি পিডিএফ আকারে, আপনারা কি সেগুলো আলাদা এডিশনাল ভাবে সাপ্লিমেন্ট হিসেবে কি আপনারা সেগুলো পেয়ে যাবেন। এমবিওটা একটু স্বর্ণালী শর্মা বলছে স্যার এমবিওটা একটু বুঝিয়ে দিবেন। হ্যাঁ, কোনো না কোনো একটা, এই যে এটারে আপনার এইচআরএম এর একটা পর্যায়ে আপনি এমবিও অর্থাৎ ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস, উদ্দেশ্য ভিত্তিক যে ব্যবস্থাপনা, সেই বিষয়ে আমরা অবশ্যই প্রত্যেকটারই ক্লাসটা পেয়ে যাবো। তো চমৎকার বলছেন। আরো কোনো অধ্যায়ে যদি মনে করেন যে বিষয় থাকে, আপনাদের ইয়েটা থাকে, সেগুলো আমাদেরকে বলবেন, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এর মধ্যে মনে করেন যে আপনারা যারা প্রশ্ন করেছেন, অনেকগুলো প্রশ্ন এসেছে। সে প্রশ্নের মধ্যে যেগুলো আমাদের মনে হলো যে আপনাদের উত্তর দেওয়া দরকার, সেগুলো আমরা দিয়েছি। অন্য যারা অনেকে সালাম দিয়েছেন, আমি ওয়ালাইকুম আসসালাম, আপনাদের জন্য শুভেচ্ছা জানাচ্ছি, দোয়া করছি। সবচেয়ে বড় হচ্ছে সময় অনেক অল্প, এই সময়ের প্রতিটা মিনিট সেকেন্ড আপনাকে কি করতে হবে, প্রপার ইউজ করতে হবে। কারণ মনে রাখতে হবে যে আপনার ভাগ্যের নির্মাতা আপনি। আল কোরআনে যেটা আছে, আল্লাহ কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তনের সচেষ্ট না হন। এই সচেষ্ট হওয়া বলতে আল্লাহ কিন্তু এখানে কি প্রচেষ্টাকে বুঝিয়েছে। সুতরাং আপনারা সেই প্রচেষ্টাটা মনে করেন যে করবেন এবং সেটা চালিয়ে যাবেন। সর্বশেষে আমাদের সিপার ট্রিপ ও বলছে ম্যানেজমেন্টে কি বই কিনবো স্যার, বললে ভালো হতো। আমরা একটা সাজেশন ভিত্তিক ক্লাস নিব, আর কোন বইটা নিলে মনে করেন যে ভালো হয় সেটা বলবো। তবে এর মধ্যে তো আমি বলেছি ইন্টারমিডিয়েটে যে কোনো বেসিক একটা বই, মানে ইন্টারমিডিয়েটে তো আমাদের যে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র আছে। প্রথম পত্র হচ্ছে ব্যবসায় পরিচিতি, সেটা লাগবে না। কিন্তু দ্বিতীয় পত্রে, তবে ব্যবসা পরিচিতির মধ্যে কোম্পানি সংগঠন আছে, সেটা পড়তে হবে। তার মানে কোম্পানি সংগঠনটা থেকে ঠিক আছে না, প্রথমটা ব্যবসা পরিচিতিটাও আপনার পড়ে ফেলবেন। আর দ্বিতীয় পত্রে ব্যবস্থাপনা আছে, যেখানে 10-12টা অধ্যায় আছে, এখানে একদম প্রতিটা লাইন বাই লাইন পড়ে ফেলবেন। কারণ এখানে খুব চমৎকার ভাবে দেয়া আছে। এবং যেহেতু মনে হচ্ছে যে আমি বারবার বলছি, এটি ইন্টারমিডিয়েটের বই হিসেবে দেখবেন না, এটাকে ম্যানেজমেন্টের বেসিক বই হিসেবে দেখবেন। যে কারো, আমার নিজেরও গোলাম কিবরিয়া খন্দকারের লেখা আপনার কমার্স পাবলিকেশনসে বই আছে, অথবা খালিদুজ্জামান স্যারের মনে করেন যে বই আছে, এরকম যে কোনো একটা বই কিনে মনে করেন যে এটা A to Z পর্যন্ত একটু পড়ে ফেলবেন। কেমন? তো আপনাদের জন্য দোয়া, শুভকামনা থাকলো। অনেকগুলো প্রশ্ন করেছেন, অনেক সময় আসলে যে আপনাদের সাথে ছিলাম। হ্যাঁ, তবে ওই যে বললাম, জীবনে ভাগ্য পরিবর্তনের শুধু একটাই হচ্ছে উপায়, সেটা হচ্ছে পরিশ্রম, পরিশ্রম এবং পরিশ্রম। ঠিক আছে? তো সুতরাং আমরা সেই কাজটাই করব। জান প্রাণ দিয়া পড়েন, লেগে থাকেন, জিতে যাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। দোয়া ও শুভকামনা সবসময়। আল্লাহ হাফেজ।